আচ্ছা, দেখা যাচ্ছে, আই গেস নাইস। দেখা গেলেই ভালো। আমি একটু এসিটা অন করি, নাহলে এখানে প্রচন্ড গরম। আচ্ছা, দরকার নেই, এসি মনে হয় না কাজ করবে। সমস্যা নাই, এটাই অফ করে রাখি। ওকে বাচ্চারা, হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা লাইভটা স্টার্ট করার আগে আমি একটু নিজে জুমে জয়েন হয়ে নিই, আপনাদের সকল কোয়েশ্চেন গুলো যেন আমি দেখতে পারি সেজন্য। আর একই সাথে আপনাদের যার যা যা হচ্ছে যে কোয়েরিজ আছে আমি সেগুলো অ্যান্সার করে দেন আমরা ফাইনালি ক্লাসটা স্টার্ট করে দিব। তো আর আমি একটু আমার লাইভটা শেয়ারও করে নিই, নাহলে আসলে মানুষজন জানলে কিভাবে যে আমরা লাইভে আসছি, তাই না? তো আমরা হচ্ছে যে একটু লাইভটা শেয়ার করে নিই। হ্যাঁ, ওকে। তো আমরা একটু লাইভটা শেয়ার করি, শেয়ার করে হচ্ছে স্টার্ট করে ফেলি। ওয়েট আ সেক, আমরা স্টার্ট করি জায়গায়। ওকে, আমি জুমে অলরেডি জয়েন করে ফেলছি আপনাদের। জয়েন জুম মিটিং। আচ্ছা, আসছে, চলে আসছে। ওকে, আমি সবার ওকে, সবকিছু হচ্ছে শোনা যাচ্ছে, সবারটা দেখতে পাচ্ছি, সবার টেক্সট আমি এখন দেখতে পাবো। তো আমি একটু জাস্ট আমার ক্লাসটা একটু শেয়ার করে নিচ্ছি, শেয়ার করে আমি হচ্ছে যে ধামধুম হচ্ছে স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমি একটু আমার পেজ থেকে শেয়ার দিয়ে নিই। ওয়েট আ সেক, পেয়েছি। এখানে একটু এভরিওয়ান মেনশন দেওয়া লাগবে আমার। তো এক সেকেন্ড। ওকে, জয়েন, সবাই এখানে চলে আসছে হোপফুলি। এখন আমি হচ্ছে যে আমার বাকি জায়গাগুলোতে শেয়ার দিয়ে দিই লাইভটা। সরি, একটু এগুলো করা লাগে, কিছু করার নাই। প্রমোশনাল পারপাস, আই নো ইট সাউন্ডস আ বিট বোরিং, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। তো হচ্ছে আমি একটু সবাইকে পাঠাই দিয়ে নিই। হ্যাঁ, ওকে, ডান। আর হচ্ছে আমার গ্রুপটাতে একটু শেয়ার দিব। তো আমার গ্রুপে কোনটা আছে একটু দেখিনি। এই জ্বালা। আচ্ছা, আপনারা মিনওয়াইল একটু আমাকে বলতে থাকেন, আপনারা কে কে অলরেডি হচ্ছে যে আমাদের ফিজিক্স ব্যাচে আছে। আচ্ছা, যারা ফিজিক্স ব্যাচে নাই আর কি আমার, তারা একটু আমাকে জানাইতে থাকেন যে হচ্ছে যে আপনারা বাকিরা হচ্ছে যে আম, কারা হচ্ছে আজকে ফার্স্ট ক্লাস করছেন, কারা অলরেডি আগে ক্লাস করেছেন, আমাকে জানাইতে থাকেন, ঠিক আছে? আমি একটু আইডিয়া পাবো যে আপনারা কে কোথা থেকে জয়েন করছেন, আপনাদের কবার সবার কি অবস্থা, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, ওকে, ডান। আর আমি এখানে একটু মেনশন দিয়ে নিবো সবাইকে। ওকে, ডান, ঠিক আছে। সো আপনাদের সবাইকে স্বাগতম ফার্স্ট অফ অল আজকের ক্লাসে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সরি ফর দ্য ডিলে। আমরা হচ্ছে যে আজকে যে পড়াটা শুরু করছি, সেই পড়াটা হচ্ছে মেইনলি অফলাইন ফিজিক্সে আছেন, মাদারীপুর থেকে আছেন, অফলাইন ফিজিক্স ব্যাচে আছেন। ও আগে ডেমো ফিজিক্স ক্লাস করেছেন। আচ্ছা, এই তো আজকে আবার জয়েন করলাম, ভেরি গুড। ওকে, বলবো, আগে বলুন তো কল কখন দিলে পাবো? ফ্রাইডে থেকে তো ক্লাস শুরু হয়ে যাবে, তো তাই। আচ্ছা, সো আমরা বিফোর উই স্টার্ট আমরা হচ্ছে জাস্ট আপনাদের কোর্সের ব্যাপারে একটু ওভারঅল জানিয়ে নিই, দেন আমরা আজকে ক্লাসে যাব। এবং আজকে ক্লাসটা অনেক ইন্টারেস্টিং হবে, কারণ আপনারা অনেক কিছু শিখবেন, অনেক কিছু নতুন ভাবে জানবেন, যেগুলো হয়তো বা আপনারা এতদিন একভাবে পড়েছেন। আজকে আমি চেষ্টা করবো আপনাদেরকে একটু নতুন ভাবে পড়াতে। তো দিস ইজ গানা বি ফান। আর অলসো ওয়্যার ইজ মাই পেন? পেন কোথায় গেল আমার? আচ্ছা, কোথায় আছে পেন, খুঁজতে হবে। পেন জানি কোথায় চলে গেল, পড়ে গেছে মনে হয়। আচ্ছা, ঠিক আছে, দেখতেছি পেন কোথায় আছে। প্রবলেম নাই। আমরা আগে হচ্ছে যে আপনাকে ওভারঅল ডিটেলসটা দিয়ে নিই অ্যাবাউট আওয়ার কোর্স এন্ড এভরিথিং।
তো ডিটেলসটা দেওয়ার পরে দেন আমরা হচ্ছে যে ইভেনচুয়ালি আমাদের বাকি সবকিছুতে চলে যাচ্ছি। সো আমাদের আজকে হচ্ছে কেমিস্ট্রি লেকচার শুরু হচ্ছে। কেমিস্ট্রি লেকচারের আগে আমাদের কেমিস্ট্রিতে কি কি আছে আমরা ওভারঅল হচ্ছে যে ডিটেলস আপনাদেরকে দিয়ে নিচ্ছি। তো আমাদের এই কেমিস্ট্রি কোর্সটাও আসলে আমাদের টোটাল 8 মাসের কোর্স। এই কেমিস্ট্রি কোর্সটা 8 মান্থসের। কেমিস্ট্রি কোর্সটার ক্ষেত্রে আসলে আমাদের 9 এবং 10 একই সাথে পড়তে পারবে, এটা একটা বড় অ্যাডভান্টেজ। বিকজ আসলে 9-এ যা পড়া 10-এও তাই পড়া, তো খুব একটা আসলে এখানে কোনো প্যারা হবে না, একই টাইপের পড়াশোনা। আর আমাদের এই জায়গায় আমরা ক্লাসটা করব হচ্ছে মানডে অ্যান্ড ওয়েডনেসডে সন্ধ্যা 7:30টায় থেকে 9টায়। তো ফ্রি ক্লাসগুলো রাত 9টা থেকে চলবে, কারণ ফ্রি ক্লাসে আসলে অনেক মানুষ জয়েন করে। আর পরবর্তী যখন আমরা পেইড ব্যাচে চলে যাব তখন আমাদের ক্লাসের টাইমিংটা 7:30টা থেকে 9টার মধ্যে স্টিক থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের ক্লাসের টাইমিং। একটা জিনিস আমরা একটু মাথায় রাখবো, কেমিস্ট্রি পড়ানোর ক্ষেত্রে আমি কিভাবে কি পড়াচ্ছি। আমাদের প্রত্যেক 1.5 ঘন্টা ক্লাসের পর আমাদের হচ্ছে যে একটা এক্সট্রা পিডিএফ দেওয়া হবে, যেটাকে আমরা বলছি পিডিএফ শিট আর কি। এই শিটের মধ্যে আপনার জ্ঞানমূলক, অনুধাবন, বোর্ড সিকিউ আর এমসিকিউ থাকবে। আমরা বোর্ড সিকিউ এমসিকিউ সব ক্লাসে তো সলভ করবে, বাট এটা আপনাকে এক্সট্রা দেওয়া হবে যেন আপনি প্র্যাকটিসের জন্য পান। এবং এগুলোর পাশাপাশি আপনাকে আমরা আরো একটা জিনিস হচ্ছে যে প্রোভাইড করছি, সেটা হচ্ছে আপনাকে আমরা প্রত্যেক চ্যাপ্টার শেষে আপনাদেরকে একটা এক্সাম নিব। অবশ্যই ক্লাসের রেকর্ডিংও পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের ওভারঅল ক্লাসের ব্যাপারে ডিটেলস। আশা করি আপনাদের ক্লাসের ব্যাপারে আর কোনো ধরনের হচ্ছে যে কনফিউশন থাকার কথা না। এখন এই কোর্সের পাশাপাশি আমাদের অলরেডি ফিজিক্স কোর্স লঞ্চ হয়েও গেছে, এবং আপনাদের সকলের দোয়ায় ফিজিক্স কোর্সে আমরা অলরেডি সেঞ্চুরি করে ফেলেছি। সো থ্যাংক ইউ আপনাদের সবাইকে, ফার্স্ট অফ অল এত ভালোবাসা দেওয়ার জন্য। তো আমাদের সেঞ্চুরি ডান। আশা করি আমরা কেমিস্ট্রিতে সেঞ্চুরি করবো, বিকজ কেমিস্ট্রি নিয়ে আমি আসলে আরো অনেক বেশি কনফিডেন্ট। বিকজ কেমিস্ট্রি আমি আসলে অনেকদিন ধরে পড়াই, বাট হচ্ছে যে মানে মানে বড় রেঞ্জে পড়াই নাই। আমি আসলে হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি কেমিস্ট্রি পড়াই আসছি। আর আসলে আমার সাবজেক্টটা কেমিস্ট্রি বেসড। আমি পড়াই অনলাইনে ফিজিক্স আর আইসিটি, বাট আমার অ্যাকচুয়াল বেস হওয়ার কথা কেমিস্ট্রি, বিকজ আমার সাবজেক্ট হচ্ছে ম্যাটেরিয়াল অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। যদিও ক্লাস 9-10 এ ফিজিক্স পড়াই, তো ওই এমএমই নলেজ আমার লাগবে না, আমার ডিপার্টমেন্টাল নলেজ দরকার নাই। বাট স্টিল আইএস হচ্ছে এটা আমাকে কিছুটা হলেও হেল্প করবে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল আইডিয়া, ওভারঅল কনসেপ্ট। আসেন আপনাদের হচ্ছে আজকে ক্লাসটা স্টার্ট করে দিই। বিফোর আই স্টার্ট, কারো কি কোনো ধরনের কোয়েশ্চেন আছে কিনা সেটা বলে ফেলেন, তাহলে আমি সেই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করে ক্লাসটা স্টার্ট করব। ওকে, এই পর্যন্ত কয়টা ক্লাস আছে? আজকে ফার্স্ট ক্লাস। কিলগাঁও কোনো ব্যাচ আছে? নাই। আপনার বইগুলো কি কি সাবজেক্টের এবং বইগুলো কি কি নোটসের? আমার প্রথম বই আসবে ফিজিক্স গাণিতিক। কেমিস্ট্রি হচ্ছে যে অলরেডি তোমার বইটার পিডিএফ দেখেছো মনে হয় লাস্ট একটা ভিডিওতে। কেমিস্ট্রি একটা কনসেপ্ট নোট আসবে, এবং ইনশাআল্লাহ তোমরা কেমিস্ট্রিতে এই বই পড়লে তোমাদের এক্সট্রা কোনো কিছু পড়া লাগবে না। এই বইয়ের মধ্যে সিকিউ এমসিকিউ বোর্ডের সলিউশন সহ দেওয়া থাকবে, জ্ঞানমূলক অনুধাবনমূলক দেওয়া থাকবে, এবং প্রত্যেকটা কম্প্যাক্ট কনসেপ্ট নোট দেওয়া থাকবে। তোমার যে এক্সট্রা অনেক কিছু হচ্ছে খামাখা মানে পুরান বই থেকে কিনে পড়ো, ইন্টারের বই থেকে তোমার পড়ার চেষ্টা করো, যা যা আমরা নতুন কনসেপ্ট এক্সট্রা কনসেপ্ট পড়ে সেগুলো এখানের মধ্যে আমি ইনক্লুড করে দিয়েছি আল্লাহর রহমতে। না, ক্লাস আমরা 10:30টার মধ্যে শেষ করে ফেলবো। কেমিস্ট্রি কোর্সের ফি হচ্ছে 3250, এটাও পুরো বছরের জন্য। তোমাদের এই ফি এখন দেওয়া লাগবে না, আমি এই মাস ফ্রি ক্লাস নিচ্ছি। এই মাসে তোমরা আর প্যারা নিও না, কারণ তোমাদের প্যারেন্টস এর অলরেডি ভর্তি টর্তি নিয়ে অনেক কষ্ট গেছে। নেক্সট মান্থে পেমেন্ট দিও, কোনো সমস্যা নেই। এই মাস তোমরা ফ্রি ক্লাস করবা, কোনো প্রবলেম নাই। এটা কি ইংলিশ ভার্সনের জন্য? হ্যাঁ, ইংলিশ ভার্সন আছে, মানে ইবি প্লাস বিবি। আজকে ক্লাসটা করলে বুঝে ফেলবা এটা ইংলিশ ভার্সন প্লাস বাংলা ভার্সন, দুইজনের জন্যই। ঠিক আছে, ওকে। আর কিছু মাইলস্টোনে এখন বেসিক্স গুলো পড়া চলে, লাইক এলিমেন্টস নিয়ে অনলি চ্যাপ্টার স্টার্ট করেন। এটা কি ইনফরমেশন? হ্যাঁ। সায়েন্স নিলে হায়ার ম্যাথস কি ভর্তি? এটা অবশ্যই। পিডিএফ কই দিব? পিডিএফ হচ্ছে যে আমাদের পেইড ব্যাচের গ্রুপে দেওয়া থাকে। যেমন অলরেডি যারা ফিজিক্স ব্যাচে আছে তাদেরকে রেকর্ডিং সহ গ্রুপে সবকিছু দিয়ে দেওয়া হয়েছে। ওকে ওকে, আই গেস আমরা স্টার্ট করে ফেলি। এইচডি কোয়ালিটি পাবো কেমনে জুমে? জুমে তো এইচডি কোয়ালিটি আছে, এই যে আমি তো ক্লাস এইচডি কোয়ালিটি দেখতে পাচ্ছি। তোমার এইচডি কোয়ালিটি দেখতে পাচ্ছ না? আমি তো দেখতে পাচ্ছি বাবা। ঠিক আছে, আমরা অনেক আলোচনা করেছি। আচ্ছা, আপনাদের আরেকটা খুবই কমন প্রশ্ন থাকে, আইসিটি কোর্স কবে আসবে? আইসিটি কোর্সটা আমরা লঞ্চ করব ফেব্রুয়ারি মার্চের দিকে। এখনো শিওর হই নাই, কারণ হচ্ছে যে একটু আমার আগে জানা লাগবে যে আপনাদের কোন সময় আপনারা ফ্রি হন, কোন সময় আপনারা বই টই পান। তো সব মিলাই হচ্ছে যে আমরা শুরু করবো। আপনি এসএসসি ব্যাচ কত? আমি এসএসসি দিয়েছিলাম 2016 সালে সেন্ট জোসেফ থেকে। আপনারা চিনেন সেন্ট জোসেফ? কেউ আছেন সেন্ট জোসেফের? কেউ নাই? ভিডিও আজকে আটকে যাচ্ছে না ভাই, ভিডিও ঠিকই আছে, আমার এখানে ভিডিও একদম ক্লিন আসতেছে। তুমি ডিআরএমসি এর? ওকে। আমাদের বই লঞ্চ হবে হচ্ছে ইনশাল্লাহ এই মাসের লাস্টে। ঠিক আছে, ভিডিও গ্লিচ করছে আমার কাজিন সেন্ট জোসেফ থেকে। ওকে, ঠিক আছে, আমরা আগাই। ভিডিও গ্লিচ করার কথা না, ভিডিও একদম ক্লিন আসতেছে, আমি এই জায়গায় নিজেই দেখতেছি। সো আই ডোন্ট রিয়েলি নো। ওকে, পেইড স্টুডেন্টরা গ্রুপ কই পাবো? যারা পেইড করবে তারা গ্রুপ পাবে, তাদের গ্রুপ অলরেডি অ্যাডেড না থাকলে আমাকে বললেন। ঠিক আছে, ওকে, আমরা এগিয়ে যাই।
তো আমরা এখন চলে আসছি ভাই হচ্ছে আমাদের আজকের ফার্স্ট টপিকে। আমরা টপিকটা শুরু করার আগে আমি প্রত্যেক চ্যাপ্টারে এরকম একটা ওভারভিউ দিয়ে নিব, ঠিক আছে, যেন আপনাদের হচ্ছে বুঝতে সুবিধা হয়। আসেন আমরা হচ্ছে যে গ্রুপের ওভারভিউটা দিয়ে নিই। ফিজিক্স ব্যাচে ভর্তি হবেন কেমন? আচ্ছা, ভর্তি হওয়ার জন্য এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন। হয়তো বা আপনারা অনেক সময় মেসেজ দিয়ে একটু লেটে রিপ্লাই পান, এতে আপনারা রাগ করেন, আই আন্ডারস্ট্যান্ড। আর আমি একটু অনেক সময় ব্যস্ত থাকি, আমার টিম ব্যস্ত থাকে, এই জন্য হচ্ছে অনেক সময় রিপ্লাই দিতে দেরি হয়, বাট ডোন্ট ওয়ারি, ইউ উইল গেট রিপ্লাই, ঠিক আছে? এটা প্যারা হওয়ার কিছু না। আর যদি কোনো ইমার্জেন্সি থাকে ডিরেক্ট কল দিয়ে দিবেন। ওকে, এটা হচ্ছে যে আমাদের ব্যাখ্যা। এবার আসেন আমরা চলে আসতেছি আমাদের হচ্ছে যে আজকের পড়াশোনা নিয়ে। আজকে কি কি ইম্পর্টেন্ট টপিকে পরীক্ষা হবে না হবে, চলেন সেগুলো নিয়ে হচ্ছে যে আমরা ডিসকাস করি। প্রথমত আমাদের এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই সবগুলো, ঠিক আছে? প্রথমে আছে আমাদের গুরুত্বপূর্ণ টপিকে আছে অক্সিজেন ও অজানা গ্যাস, অর্থাৎ আমরা অক্সিজেন অ্যান্ড আননোন গ্যাস হচ্ছে যে আমাদের ফার্স্ট টপিক। আমাদের এগুলো তুলা লাগবে না, এটা আমি পরে এমনি বুঝাই দিব। নাইট্রোজেন, বায়ু আছে, পানি আছে, মৌলের বৈশিষ্ট্য, মৌলের পর্যায়ক্রমিক ধর্ম এটসেট্রা হচ্ছে আমাদের এখানে ব্যাখ্যা দেওয়া আছে। তো আমরা সবগুলো জিনিস একটা একটা করে পড়ার চেষ্টা করব। আসেন আমরা শুরু করি আমাদের মৌলিক ও যৌগিক পদার্থ নিয়ে। তো সবাই যারা বাংলা ভার্সন আছেন তারা, না ইংলিশ ভার্সন যারা আছেন তারা লেখেন। সরি, ফান্ডামেন্টাল অ্যান্ড কম্পাউন্ড ম্যাটার। এই পৃথিবীতে আমরা জানি মৌলিক পদার্থের সংজ্ঞাটা আমাদের অলরেডি বোর্ডে অনেকবার আসছে। তো মৌলিক পদার্থ বা ফান্ডামেন্টাল হচ্ছে যে ম্যাটারের ডেফিনেশন সবাই লিখে নেবেন। যে পদার্থ রাসায়নিক উপায়ে বিশ্লেষণ করলে অন্য কোনো পদার্থে রূপান্তরিত হয় না তাকে আমরা বলছি মৌলিক পদার্থ। মানে কি? মনে করেন আমি কোনো একটা হচ্ছে যে পদার্থকে ভাঙতে পারছি না, অন্য কোনো পদার্থে যদি আমি ভাঙতে না পারি তাকে আমরা বলবো কি? মৌলিক পদার্থ। আমি ইংলিশ ভার্সনের ডেফিনেশন এখানে ট্রান্সলেট করে দিচ্ছি। দ্য ম্যাটেরিয়াল, দ্য ম্যাটার which can't be transformed or broken into other forms, or we can't get any other element. So লেখেন, সেটা প্যাটার্ন না লিখে আপনি এলিমেন্ট লিখবেন, সরি ভুলে ম্যাটার লিখে বলছি, এলিমেন্ট। The element which cannot be broken or transferred into other forms, অথবা আমরা যদি এটাকে অন্য কোনো এলিমেন্টে না ভাঙতে পারি সেটাকে আমরা কি বলছি? আমরা বলছি তাকে হচ্ছে যে মৌলিক পদার্থ। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে ভাইয়া, মৌলিক পদার্থ তাহলে হচ্ছে যে কোনগুলোকে বলা যায়? আপনারা অলরেডি এর সম্পর্কে জানেন। যেমন আপনারা বলতে পারেন মৌলিক পদার্থের মধ্যে একটা খুবই ক্লাসিক মৌলিক পদার্থ হচ্ছে যে কপার, তারপর হচ্ছে যে গোল্ড, কিংবা হচ্ছে যে সিলভার, সোডিয়াম, এগুলো প্রত্যেকেই কি মৌলিক পদার্থ। এই পৃথিবীতে ইনফ্যাক্ট মৌলিক পদার্থ এতদিন আবিষ্কার হয়েছে কয়টা? 118টা, যেটা আপনারা অলরেডি হচ্ছে যে শিখেছেন। এখানে যেমন আমরা বলেছি যে স্বর্ণ বা গোল্ড হচ্ছে আমাদের একটা এক্সাম্পল। ইফ উই ব্রেক গোল্ড we only get gold, we only get gold, অর্থাৎ আমরা যদি স্বর্ণকে ভাঙি আমরা স্বর্ণই পাবো, অন্য কিছু পাবো না। এটাকে আমরা কি বলছি? মৌল। কিন্তু দেখো তুমি যদি লবণকে ভাঙো, সামহাও তুমি যদি তড়িৎ বিশ্লেষণ করে লবণকে ভাঙতে পারো, তাহলে তুমি কিন্তু ঠিকই লবণকে ভাঙলে সোডিয়াম এবং ক্লোরিন দুটো জিনিস পেয়ে যাবা, কারণ সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে যে লবণের অ্যাকচুয়াল ফরমেশন। এর মানে হচ্ছে আমাদের আসলে দিন শেষে এরকম অনেক ধরনের কি আছে, সিস্টেম আছে। আমরা কি বুঝতে পেরেছি? ওকে, এটা গেল হচ্ছে যে আমাদের প্রসেস। সরি আমি এসিটা অন করে নিই। ওকে ঠিক আছে, গেল এটা। এবার আসেন আমরা পরবর্তী কনসেপ্টে চলে যাচ্ছি। মৌলের বৈশিষ্ট্য অর্থাৎ এলিমেন্টের প্রপার্টি লেখেন, এলিমেন্ট লেখেন, ফান্ডামেন্টাল এলিমেন্ট প্রপার্টিজ। তো আমাদের কি কি বৈশিষ্ট্য আছে? নাম্বার 1 বৈশিষ্ট্য হচ্ছে মৌলিক পদার্থকে ভেঙে আমরা নতুন কোনো পদার্থে আমরা পাই না। ক্যান নট গেট নিউ এলিমেন্ট ফ্রম দিস।
আমরা যদি এটাকে ভাঙি আমরা নতুন কোনো এলিমেন্ট পাবো না। তারপরে লেখেন এই জায়গায় 118 এলিমেন্টস ডিসকভার্ড, কখন এখানে বলবা না যে ইনভেন্টেড, বলবা ডিসকভার্ড, হ্যাঁ, আবিষ্কৃত, and 98 of them are natural। তাহলে এখান থেকে একটা খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভ আমরা পেলাম যে আমাদের যে কয়টা মৌলিক পদার্থ আমরা বের করেছি বা বানিয়েছি বা মানে পৃথিবীতে আমরা পেয়েছি, সেগুলোর মধ্যে সবগুলো কিন্তু আসলে দিন শেষে প্রকৃতিতে পাওয়া যায় না। আমরা 98টা প্রকৃতিতে ডিরেক্টলি পাই, বাকিগুলো আমরা হচ্ছে যে কোথায় পেয়েছি, বাকিগুলো আমরা গবেষণাগারে বা ল্যাবরেটরিতে হচ্ছে যে বসে বসে ডেভেলপ করেছি। তো এই হচ্ছে যে আমাদের কি সেকেন্ড কাহিনী। থার্ডে আসেন, মানব দেহে মোট 26টি ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ বিদ্যমান। ইন হিউম্যান বডি, we have 26 different basic elements। তাহলে আমরা আমাদের মানব শরীরের মধ্যে কিন্তু অনেকগুলো হচ্ছে যে বেসিক এলিমেন্টস পেয়েছি। হ্যাঁ, এখনই লিখে ফেলবেন ভাইয়া। পারমাণুর ফুল কোর্সের টাকা হচ্ছে 3250। এসএসসি 25-এর জন্য একটা ফিজিক্স কোর্স আছে, ওটা অলরেডি চলমান। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? স্যার, হাউ নিউ এলিমেন্টস আর ফর্মড ইন রিসার্চ সেন্টার্স। আসলে যেটা হয়, রিসার্চ সেন্টারে যখনই আমরা কোনো একটা ম্যাটেরিয়াল পাই, ওই ম্যাটেরিয়ালকে আমরা ভাঙি, ভাঙতে ভাঙতে ভাঙার পরে আমরা যখন এটাকে একদম ফান্ডামেন্টাল ফর্মে নিয়ে আসি, তারপর আমরা দেখার চেষ্টা করি যে আমরা এমন কোনো এলিমেন্ট পেয়েছি কিনা যে এলিমেন্টটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে নোন। তো যদি আমরা আননোন কোনো এলিমেন্ট পেয়ে যাই, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে কি, যেটা গবেষণাগার থেকে আমরা পেয়েছি। মানে হচ্ছে ওই ফর্ম অফ এলিমেন্ট গুলোকে আমরা প্রকৃতিতে কখনো আলাদাভাবে এই পর্যন্ত আবিষ্কার করতে পারি নাই। ওগুলো অলওয়েজ যৌগ বা কম্পাউন্ড আকারেই ছিল। এটাকে আমরা আর কি ব্যাখ্যা দিচ্ছি যে এটা অলওয়েজ রসায়ন বা বিভিন্ন ধরনের ল্যাবরেটরিতে হচ্ছে যে প্রডিউস করা হচ্ছে বা ডিসকভার করা হচ্ছে। ক্লিয়ার? আমরা আগাতে পারি? ওকে, সবার আগে এতটুকু ডান। আসেন আমরা পরেরটাতে যাই। সবাই তুলেছেন এতটুকু? কারো বাকি আছে? ওকে, বাকি না তো সবাই যৌগিক পদার্থের সংজ্ঞাটা তুলে ফেলেন। হ্যালো, হ্যাঁ ভাইয়া, ওই যে দেখেন পাশের যে গেটের বিল্ডিংটা আছে না, বড় গেট দেওয়া, ওই স্পন্দনের পাশেই। হ্যাঁ, স্পন্দনের পাশে যে বড় গেটটা দেওয়া না, ওইটার ভিতর গ্যারেজের মধ্যেই রাখা আছে, গেলে আপনি হচ্ছে যে দারোয়ানকে বললেই পাবেন। হ্যাঁ হ্যাঁ, কালো গেটটা, রাইট। পাশেই পাশেই, যেটা অপোজিটে না, পাশেই বড় বিল্ডিং এর গেটটা। ওকে, সরি ভাই, আমার একটা বইয়ে অর্ডার নিতে আসছে তো, এক্সট্রিমলি সরি। যেটা বলছিলাম, দা সরি, আমরা হচ্ছে যে দ্য এলিমেন্ট উইচ ক্যান বি ব্রোকেন ইনটু মাল্টিপল এলিমেন্টস is called compound elements। ঠিক আছে, তাহলে আমরা মাথায় রাখবো, যদি কোন এলিমেন্টকে আমরা ভেঙে মাল্টিপল এলিমেন্ট হচ্ছে যে আমরা অলরেডি হচ্ছে যেটাকে আলাদা করতে পারি, তাহলে সেটাকে আমরা একটা কম্পাউন্ড এলিমেন্ট বলবো। মাথায় থাকবে সবার? এটার এক্সাম্পল কি আছে? এক্সাম্পল হিসেবে আমরা দেখি কার্বন ডাই অক্সাইড, এটাকে আমরা ভাঙলে কার্বন এবং অক্সিজেন পাই। যেমন কার্বন ডাই ভাঙলে আমরা কি পাচ্ছি? কার্বন, অক্সিজেন। পানিকে ভাঙলে আমরা কি পাবো? হাইড্রোজেন, অক্সিজেন। সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে কি পাবো? সোডিয়াম আর ক্লোরাইড। এরকম আমরা বিভিন্ন ধরনের এলিমেন্ট হচ্ছে যে পেয়ে থাকি। সবাইকে এতটুকু বুঝতে পেরেছি? ভাই, আইসোটোপের কথা তো এখনো আসে নাই ভাইয়া, আইসোটোপের কথা পরে আসবে। ভিডিও এন্ড সাউন্ড ক্লিয়ার না ভাইয়া? ভিডিও সাউন্ড একদম ক্রিস্টাল ক্লিয়ার। এই যে আমি তো মানে ওইখানে চলছে, এখানে চলছে, আমি আবার দেখছি এখানে যে আদৌ সব ঠিক আছে কিনা। ওকে, আগাবো আমরা। যৌগিক পদার্থের ধর্মতে আসেন। যৌগিক পদার্থের ধর্মতে কি হবে? যৌগিক পদার্থের ধর্মের মধ্যে আমরা বলছি যে ফার্স্ট অফ অল লেখেন দি প্রপার্টিজ। এটা সবচেয়ে মজার বিষয়। The properties of compound elements are different than the
individual elements that form it. Individual elements that form it. What does it mean? আসেন একটা এক্সাম্পল দিই। সোডিয়াম আর ক্লোরাইড এরা দুইজন খুবই ডিফারেন্ট টাইপের বৈশিষ্ট্য। সোডিয়ামকে যদি আপনি চিন্তা করেন তাহলে সোডিয়াম খুবই এক্সপ্লোসিভ, ঠিক আছে, খুবই বিস্ফোরক টাইপের একটা জিনিস। মানে এক্সপ্লোসিভ না বলে আপনি রিয়াক্টিভ লিখতে পারেন, খুবই রিয়াক্টিভ, অর্থাৎ সে প্রচুর পরিমাণে রিয়াকশন করে। ক্লোরিন অন দি আদার হ্যান্ড এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক, ডেঞ্জারাস ফর হেলথ। অথচ সোডিয়াম ক্লোরাইড যখন একসাথে আছে তখন সেটাকে আমরা কি লবণ আকারে খাচ্ছি, তখন আমাদের গায়ে কোনো সমস্যা নেই। বাট সোডিয়ামকে যদি আপনি আলাদাভাবে আপনার স্কিনও স্পর্শ করান, আপনি কিন্তু দেখবেন ধামধুম করে একটা রিয়াকশন হচ্ছে। সো সোডিয়াম এবং ক্লোরাইডের ইন্ডিভিজুয়াল যে প্রপার্টি আছে, যখন তারা একত্রিত হচ্ছে তখন তাদের কিন্তু প্রপার্টিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলছি যে কম্পাউন্ড এলিমেন্টের প্রপার্টি আসলে ফান্ডামেন্টাল এলিমেন্টগুলোর তুলনায় কিন্তু ডিফারেন্ট। ক্লিয়ার সবাই? ওকে, সবাই আগে এতটুকু ক্লিয়ার হয়েছেন। এরপরে আসেন, ইটস ফর্মড through chemical reactions between fundamental elements. এর মানে হচ্ছে জেনারেলি এগুলো ফর্ম করে বিভিন্ন মৌলিক পদার্থের মাধ্যমে বা বিভিন্ন মৌলের মাধ্যমে, অর্থাৎ মৌল মিলে যৌগ হয়। যেমন সোডিয়াম এবং ক্লোরাইড মিলে আমরা কি পাচ্ছি? সোডিয়াম ক্লোরাইড পাচ্ছি। ঠিক একইভাবে আমরা আবার এই জায়গায় দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে H2O গঠন করছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে দিন শেষে আমাদের যত ধরনের হচ্ছে যে মৌল এবং যৌগ আছে, বা যত ধরনের হচ্ছে যে বেসিক এলিমেন্ট এবং কম্পাউন্ড এলিমেন্টস আছে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আমরা যে জিনিসগুলো পড়লাম এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অবজেক্টিভে আসে, একটু ভালো করে পড়বেন। সবাই লিখেছে এতটুকু? কারো কি প্রবলেম আছে থাকলে বলেন। সবাই কি তুলতে পেরেছেন? ভাই দেয়ার ইজ এ গুড। আচ্ছা, 1 নম্বর পয়েন্টটা আবার বুঝায় দেন। এটা আচ্ছা ভাই, আমি তোমাকে একটু বলতেছিলাম আমি, যে সোডিয়াম এবং ক্লোরাইড তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বৈশিষ্ট্য আছে, কিন্তু সোডিয়াম ক্লোরাইড একত্রিত হয়ে গেলে তাদের হচ্ছে প্রপার্টি চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে যে আমরা বুঝাইছি যে যখন আমরা একটা এলিমেন্ট মানে কম্পাউন্ড বা একটা যৌগ আমরা যখন বানাই, তখন তাদের যে ইন্ডিভিজুয়াল বা তাদের যে নিজস্ব প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য বা প্রপার্টি আছে, সেগুলো তখন আর কাজ করে না, দে বিকাম কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা কি বুঝতে পারলাম? ওকে, আই গেস আমি বুঝতে পেরেছি। চলেন আমরা পরেরটাতে চলে যাই। ওকে, এবার আসেন মৌলের প্রতীক বা লেখেন সিম্বল। সিম্বল কি? হ্যাঁ, মানে মৌলিক পদার্থ প্রকাশ করার জন্য আমরা বিভিন্ন প্রতীক ব্যবহার করি। এগুলো ইংরেজি বা ল্যাটিন নামে সংক্ষিপ্ত রূপ। উই জেনারেলি ইউজ different symbols to express elements. They are mostly first letters of English or Latin name. সাধারণত বিভিন্ন ধরনের ল্যাটিন নাম বা ইংলিশ নামের যে প্রথম অক্ষরগুলো আছে তাদেরকে দিয়ে আমরা মূলত হচ্ছে যে মৌলের প্রতীকগুলোকে বানাই। যেমন তুমি যদি খেয়াল করে দেখো, সোডিয়াম ক্লোরাইডের আসলে যেটা আমরা বলি যে সোডিয়ামের কিন্তু আসলে ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম। সেই ন্যাট্রিয়াম নামের প্রথম দুটো শব্দ Na কে নিয়ে আমরা বানিয়েছি সোডিয়ামের সিম্বল। বুঝতে পেরেছি? তাহলে সোডিয়ামের সিম্বল আমরা লিখে ফেললাম কি? Na। অথচ এটা কিন্তু একটা ল্যাটিন নাম, ঠিক আছে? এরকম আরো অনেক আছে। তো সিস্টেম কি, প্রথম প্রতীক মৌলের ইংরেজি নামে প্রথম অক্ষর দিয়ে লেখা হয়, এটি সর্বদা বড় হাতের অক্ষরে হতে হবে, যেমন হাইড্রোজেন, অক্সিজেন এটসেট্রা। তো ইট মাস্ট বি দ্য ফার্স্ট লেটার অফ ইংলিশ নেম। It also should be capital.
তো মাথায় রাখতে হবে যে এইটা যে কোনো ইংরেজি শব্দের প্রথম অক্ষর হবে এবং সেটা কি হবে, ক্যাপিটাল হবে, এটা যেন সবার মাথায় থাকে। ওকে, তারপরে চলে যাই। তারপরে আছে যদি একাধিক মৌলের প্রথম অক্ষর একই হয় তবে প্রথম মৌলটি এক অক্ষরে প্রকাশ করা হয়, পরবর্তী মৌলগুলো প্রথম অক্ষরের সঙ্গে নাম দিয়ে আমরা যুক্ত করি। মানে কি, যেমন দেখো হাইড্রোজেন হিলিয়াম দুটোই কিন্তু এইচ দিয়ে গঠিত, রাইট? দুটোর নাম এইচ দিয়ে আসে। এখন তুমি তো কনফিউজ হয়ে যাবে, আমি যদি বলি এইচ দিয়ে হাইড্রোজেন, এইচ দিয়ে হিলিয়াম, তুমি তো মাথা মোটা কাজ করবে না। তো এই জন্য আমরা যেটা করি, যদি একই নাম মিলে যায় তখন একটাকে যদি আমরা হাইড্রোজেন বলি, আরেকটাকে আমরা ওইটার সাথে তার পরবর্তী অক্ষরটাকে নিয়ে তারপরে প্রকাশ করি। যেমন হাইড্রোজেনকে এইচ দিয়ে আমরা এক্সপ্রেস করলাম, হিলিয়ামকে আমরা হিলিয়ামের জন্য এইচ ই দিয়ে প্রকাশ করব। তো আমরা এখানে একটু ইংলিশ ভার্সনে বাচ্চাদের জন্য লিখে দিচ্ছি, ইফ মাল্টিপল এলিমেন্টস স্টার্ট with same letter, use the next letter for clarification. ঠিক আছে, তারপরে আসেন কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। তো এখানে অলরেডি বলাই হয়েছে, সাম এলিমেন্টস ফলো দেয়ার ল্যাটিন নেম। যেমন আমাদের এই জায়গায় অনেকগুলাই আছে, যেমন আমরা যখন সোনা বা গোল্ড বলি তখন সেটাকে আমরা অরাম বলি। তোমরা এটা নিয়ে সামনে দেখবে অনেক মিম বানাচ্ছ, ঠিক আছে? তো তোমরা অনেক সময় এরকম করো না, যে হচ্ছে যে আই লাভ ইউ, তো তখন অনেকে হচ্ছে এরকম মজা করে লেখে আই লাভ ইউ, এখানে হচ্ছে যে আবার কি আমাদের হচ্ছে যে আসলে বুঝে আই লাভ গোল্ড। এরকম অনেক উল্টাপাল্টা মিম তোমরা নিজেরাই সামনে বানাবা, দেখা যাক কেমন কেমন মিম বানাও। আর লোহাকে আমরা বলি হচ্ছে ফেরাম, এরকম অনেকগুলো আসবে, আমরা সামনে মুখস্থ করব, সমস্যা নাই, যেহেতু এই চ্যাপ্টারের অংশ না, তাই এটা নিয়ে এখন আপাতত মাথা ঘামানোর দরকার নেই, আমরা পরেরটাতে আগাবো। সবাই লিখেছে এতটুকু বাচ্চারা? লিখে ফেলেন। লিখে হলে ভাইকে বলেন, আপনি বলতে পারেন আপনি এগুলা কেন লিখাচ্ছেন। এগুলা হচ্ছে যে লিখাচ্ছি বিকজ দরকার হয়, পরীক্ষায় আসে তাই লিখাচ্ছি, লিখে নেন। এটা হচ্ছে আমাদের মৌলের যে প্রতীকগুলো আছে সেগুলো লেখার নিয়ম বা তার ব্যাখ্যা। সবার লেখা হয়েছে বাবা? কারো কনফিউশন? এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন? আচ্ছা ভাইয়া, হাউ ম্যাটারস আর ব্রোকেন ইনটু অ্যাটমিক অর মলিকুলার স্কেল, এগুলোর অনেক প্রসেস আছে, যে কোনো একটা কম্পাউন্ডকে ভাঙার অনেক সিস্টেম আছে। এগুলো তোমার সামনে পড়বা, বিক্রিয়ার বিভিন্ন ধরনের প্রসেস। যেমন মনে করো যে একটা খুবই ফেমাস বিক্রিয়া আছে প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন, যেখানে তুমি একটা কম্পাউন্ডের সাথে রিঅ্যাক্ট করাবা এবং হচ্ছে যে কম্পাউন্ডের একটা মানে এলিমেন্ট বা হচ্ছে যৌগের থেকে একটা মৌল আলাদা হয়ে যাবে। সো এইভাবে তুমি ওটাকে আবার আলাদা করে ফেলছো। তো এরকম অনেক ধরনের প্রসেস আছে, যেমন তড়িৎ বিশ্লেষণ আছে, সোডিয়াম ক্লোরাইড আলাদা করার জন্য আমরা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ করি, বা আমরা এটাকে আমরা বলি হচ্ছে যে ইলেকট্রোলাইসিস করি। এরকম অনেক ধরনের প্রসেস আছে, সেগুলো আমরা পরবর্তীতে শিখবো। ওকে, আমরা আগাই। এখন আসেন পরমাণু ও অণু। সো পরমাণু অণু আমাদের এই কয়েকটা বেসিক জিনিসপত্র পড়তে হবে, সংকেত পড়তে হবে, দেন আসল খেলা শুরু হবে এখান থেকে, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তো একটু এর আগে আমরা জিনিসগুলো শেষ করে নেই, পড়াটা একটা ফ্লো আছে তো, নাহলে আবার দেখবেন যে পরে হারিয়ে গেছি আমরা। স্টার্ট করি। প্রথমে কি বলা হচ্ছে, ভাইয়া আগের স্লাইডটা দেন প্লিজ। আচ্ছা দিলাম, তা লেখা হয় না, আচ্ছা লেখেন লেখেন, সরি সরি। নোটস গুলা পড়ে করব না, ওই আই মিন এগুলা তো ডিসক্রাইব করতে দেয়। নাও দেন হোয়াট নেক্সট? আচ্ছা, বুঝি নাই কোয়েশ্চেনটা, আসলে মাসুর তাসিনের কোয়েশ্চেন আমি বুঝি নাই। স্যার আপনি কি কি বলছে, স্পন্দন এসএসসি 26-এর জন্য ক্লাস নিচ্ছেন? হ্যাঁ, আমি ওখানে হচ্ছে যে ফিজিক্স নিচ্ছি, জাস্ট 3টার ব্যাচটা। ল্যাটিনামে পড়তে গেলে ইংলিশ চুজ করা হলো সোডিয়ামের জন্য। এটার মাল্টিপল রিজনস আছে। ফর এক্সাম্পল হচ্ছে যে যেগুলোর নামের অরিজিন ল্যাটিন থেকে আসছে সেগুলো হচ্ছে যে ল্যাটিন থেকেই নেওয়া হয়েছে। আর এটা আরেকটা বড় রিজন হচ্ছে যে কনফিউশন এড়ানোর জন্য। অনেক সময় দেখা গেছে কিছু কিছু মৌল আছে যাদের মানে প্রথম অক্ষর হচ্ছে ইংরেজিতে এবং ল্যাটিনেও মানে ইংরেজিতে সেম হয়ে যায়, তো তাদের ল্যাটিন নাম নেওয়া হয়েছে, এরকম এক একটা এক এক রিজনে নেওয়া হয়েছে। ওকে, আর কোনো কাহিনী? ওকে, আমরা আগাই। ভাইয়া বুয়েট কত ব্যাচ? 18 ব্যাচ। পরমাণু ও অণু। পরমাণু হলো, আচ্ছা লেখেন সবাই সংজ্ঞা লেখেন, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। লেখেন। তো তোমরা লিখবে হচ্ছে অ্যাটম অ্যান্ড মলিকিউল। লেখো অ্যাটম ইজ দি
smallest form of elements where all the properties are intact. একটা তুমি যখন প্রকৃতিতে একটা স্বর্ণ পাও, মানে স্বর্ণের একটা খনি পাও, তুমি কিন্তু কখনোই ওই স্বর্ণের খনিটা থেকে তুমি কিন্তু হচ্ছে যে মানে এমন হচ্ছে একটা অণু বা একটা পরমাণু বা একটা অ্যাটম হচ্ছে যে গোল্ড পাও। তুমি অলওয়েজ একটা খণ্ড পাও এবং সেখান থেকে তুমি ভাঙতে ভাঙতে মলিকুলার লেভেলে যখন নিবা, অর্থাৎ এটাকে ভাঙতে একদম যখন অণুবীক্ষণ যন্ত্রের দিকে তাকায় তুমি বের করতে পারবা, তখন তুমি অ্যাটম পাবা। সো অ্যাটম হচ্ছে যে একদম পরমাণুর ক্ষুদ্রতম অবস্থা। একটা মনে ভাঙতে 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 একটা জিনিসকে ভাঙতে ভাঙতে লাস্টে আমরা ওইখানে যে আটকাবো। যদিও তোমরা সামনে আরো কোয়ার্কস সম্পর্কে আইডিয়া শিখবা যে আসলে কিভাবে হচ্ছে যে এটাকে ভাঙলেও কোয়ার্কস পাওয়া যায়, সেটা পরবর্তী কাহিনী। আপাতত এই কেমিস্ট্রিতে তোমার লেভেলে এতটুকুই আছে, আমি অতটুকুই পড়াচ্ছি। ওকে, আমরা আগাই। ও আচ্ছা, মাসুর দিবে ভাইয়া, এই জন্যই লেখাচ্ছি। মানে এগুলো অনেক সময় মানে এরকম আকারে যেমন দেয়, যেমন পরমাণু সংজ্ঞাটা পরীক্ষায় আসে, সেটা তোমার লাগবে। কিংবা একটু আগে এখানে যেগুলো পড়ছিলা, এগুলো তোমার কি আসবে জানো, এগুলো হচ্ছে হঠাৎ করে তোমার অবজেক্টিভে দিয়ে দিবে। কিভাবে দিবে আমি দেখাবো, সমস্যা না, আজকে তো ফার্স্ট ক্লাস, নেক্সট ক্লাসে আমি দেখাবো, আমি অবজেক্টিভ সলভও করাবো। ওকে, পরমাণুর বৈশিষ্ট্যের মধ্যে আসেন, কি বলা হয়েছে, ইউনিট অফ এলিমেন্টস, আর এখানে লিখে ফেলেন কন্টেইনস ইন্ডিভিজুয়াল প্রপার্টি। ইন্ডিভিজুয়াল প্রপার্টি, ঠিক আছে, মাথায় থাকবে। তো আমরা মোটামুটি পরমাণু কি অণু কি চিনতে পারলাম। আমরা এতটুকু বুঝে ফেলছি যে আসলে অনেকগুলো অ্যাটম মিলেই একটা কি হয়, অণু হয়। আগে আপনারা এতক্ষণ আপনারা এতটুকু হচ্ছে যে বুঝে ফেলছেন যে কতগুলো পরমাণু মিলে একটা অণু হয়, বা অ্যাটম অনেকগুলো থাকবে, তারা মিলে একটা মলিকিউল ফর্ম করবে। ঠিক আছে, অনেকগুলো অণু পরমাণু মিলে একটা অণু হবে। এবার আসেন, আগে স্লাইড গুলো দিব। আচ্ছা বাবা, দিচ্ছে, এক সেকেন্ড, সবাই তুলেছেন? সবাই এটা তুলা হলে বললেন, তাহলে আমি আগে স্লাইডে যাব। আচ্ছা, দেখেন এই হচ্ছে আগের স্লাইড গুলো, আমি একদম ফার্স্ট থেকে দেখাচ্ছি। এটা ফার্স্ট স্লাইড, স্ক্রিনশট নিয়েছেন? আচ্ছা নিয়েছেন, আমি এমনি দিয়ে দিব একটু পরে ক্লাস শেষে। সেকেন্ড স্লাইড, স্ক্রিনশট নিয়েছেন? নিয়েছেন। থার্ড স্লাইড নিয়েছেন স্ক্রিনশট? আচ্ছা, আশা করি নিয়েছেন। ফোর্থ স্লাইড নিয়েছেন আশা করি। আর এসে আসেন পরের স্লাইড। দুই বা ততোধিক হচ্ছে যে পরমাণু লেখেন, is multiple atoms chemically bond, then an atom is created, then a molecule is created. এখন আসেন, একটা অণু বা হচ্ছে মলিকিউল আসলে কি করে। একটা অণু বা মলিকিউল যদি আমরা দেখি, দুই ধরনের হচ্ছে যে মলিকিউল হতে পারে। একটা হচ্ছে মৌলের অণু, আমরা বলতে পারি বেসিক এলিমেন্ট মলিকিউল। একটা আমরা বলতে পারি কম্পাউন্ড এলিমেন্ট মলিকিউল। আচ্ছা, এটা মানে কি? যেটা মৌলের অণু, সেখানে মূলত একই টাইপের দুটো বা হচ্ছে তার থেকে বেশি অ্যাটম হচ্ছে যে যুক্ত হয়। যেমন যদি আমরা খেয়াল করে দেখি, মাল্টিপল atoms of the same element form a molecule. তো এই জায়গায় একই অ্যাটমের বা একই হচ্ছে যে আমাদের একই মৌলের বেশ কয়েকটা হচ্ছে যে পরমাণু যুক্ত হবে। যেমন মনে করেন অক্সিজেন, অক্সিজেনে কি হয়, দুইটা অক্সিজেন পরমাণু আছে, এটা একটা অক্সিজেন অণু, তার মধ্যে কি আছে, দুইটা অক্সিজেন আছে। বুঝতে পারছি?
তো কম্পাউন্ড কি হবে, যেখানে হচ্ছে যে আমাদের ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু থাকবে। অর্থাৎ এখানে যেমন আমি বলছি মাল্টিপল অ্যাটমস অফ দ্য সেম এলিমেন্ট, এখানে কি লিখবো, এখানে আমরা লিখবো মাল্টিপল অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্ট, অ্যাটমস ফ্রম ডিফারেন্ট এলিমেন্টস। খুবই সোজা। যেমন H2O, পানি। আমি যদি H2O কে ভাঙি, তাহলে এখানে হাইড্রোজেন পাবো কয়টা, দুইটা, আর অক্সিজেন পাবো কয়টা, একটা। শেষ। তাহলে আমরা খুব সহজেই কিন্তু বুঝে ফেলতে পারলাম যে আসলে হচ্ছে যে অণু এবং মানে অণুর মধ্যে কিভাবে প্রকারভেদ হয় বা কিভাবে আমরা হচ্ছে মলিকিউলের মধ্যে ডিফারেন্স পেতে পারি। এই ক্লাসে কি রেকর্ডেড পাবা? হ্যাঁ। ক্লাসে কি পিডিএফ পাবা? হ্যাঁ। ভাইয়া ক্লাস 10 এর ফিজিক্স এন্ড কেমিস্ট্রি অনলাইন কোর্স শুরু হয়ে গেছে? হ্যাঁ। ক্লাস 10 এর মানে ফিজিক্স তো অলরেডি শুরু হয়ে গেছে, কেমিস্ট্রি আজকে শুরু হলো। আর কারো কোনো কনফিউশন নাই? ওকে, আমরা হচ্ছে যে ডান, আমরা আঁকতে পারবো। যৌগের অণু খুবই সোজা ভাইয়া। H2O, হাইড্রোজেন মানে পানি। পানিকে ভাঙলে কি পাওয়া যায়, হাইড্রোজেন আর অক্সিজেন পাওয়া যায় না? তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন যে আমরা পেলাম, হাইড্রোজেন আর অক্সিজেন কি আলাদা আলাদা হচ্ছে যে আমাদের কি মানে এলিমেন্টস না? তো ভিন্ন ভিন্ন এলিমেন্টস হইতে হবে। আর অক্সিজেন যদি আমরা চিন্তা করি তাহলে ওর মধ্যে সেম এলিমেন্ট আছে। অক্সিজেন যে মলিকিউল বা অক্সিজেন যে অণু, তার মধ্যে অক্সিজেনের পরমাণু থাকে বা অক্সিজেনের অ্যাটম থাকে। আর H2O কে ভাঙলে হাইড্রোজেনের কি পাওয়া যায়, দুটো অ্যাটম বা পরমাণু, অক্সিজেনের একটা অ্যাটম বা একটা পরমাণু। তো এটা ভিন্ন ভিন্ন মৌল। বুঝা গেল? ওকে গুড, আই গেস আমরা বুঝতে পারছি। তাহলে চলেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি। কৃত্রিম মৌল না বাবা, অমনে ক্রিয়েট হয় নাই, কাহিনী আছে। আসেন সংকেত। তো আমরা এখন হচ্ছে যে সিম্বলে চলে যাচ্ছি। এটা মনে হয় তুলা লাগবে না, আমি বলে দিব কি করতে হবে। সিম্বল। তো সিম্বলে আসলে কি হয়, সিম্বলে আপনাকে এটা এভাবে তুলতে হবে না, আমি জাস্ট এইভাবে তুলে রাখেন যে H2, এটা মানে হচ্ছে টু হাইড্রোজেনস। এগুলো উপরের পার্টগুলো তোলা লাগবে না, এগুলো জাস্ট আমি এক্সট্রা ইনফরমেশন দিয়ে রেখেছি। আর কার্বন ডাই অক্সাইড, এটা মানে হচ্ছে ওয়ান কার্বন প্লাস টু অক্সিজেন। এগুলো আপনারা অলরেডি বুঝেন, আপনাকে নতুন করে বোঝানো লাগবে না, এগুলো আপনারা জানেন। আচ্ছা, পরমাণুর কণিকা বা আমরা বলতে পারি হচ্ছে যে আমাদের হচ্ছে যে বিভিন্ন কি হবে মানে ইলেকট্রন প্রোটন নিউট্রনের কাহিনী। তো আমরা এই স্লাইডটা আসলে কিছু নাই বোঝানোর, আমরা স্কিপ করে পরেরটাতে যাচ্ছি। এখানে আমরা মূলত হচ্ছে যে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে। এই চার্টটা ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, লিখে রাখেন ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। দেখেছেন সবাই? এই চার্ট থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে, তো সবাই ভালো মতো এটা একটু শিখে রাখবেন। তো এখানে আমরা বিভিন্ন নাম, সিম্বল দিয়েছি। এটা হচ্ছে যে আমাদের চার্জ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, আর এটা হচ্ছে নিউট্রাল। সবাই ছকটা একটু কষ্ট করে হলেও তুলবেন বাবা। এটা হচ্ছে যে আমাদের চার্জ অ্যামাউন্ট, এটা হচ্ছে আমার রিলেটিভ চার্জ। এটা বোঝানোর আছে কিছু কিছু, আমি বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে রিলেটিভ ম্যাস, এটা হচ্ছে অ্যাকচুয়াল ম্যাস। আসেন আপনাকে ব্যাখ্যা দিই। ইলেকট্রন আমরা জানি নেগেটিভ, ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 × 10⁻19। রিলেটিভ চার্জ বা আপেক্ষিক আধান মানে কি দেখেন, আমি যদি এটাকে 1.6 × 10⁻19 দিয়ে ভাগ দিই তাহলে কি 1 আসে না? তো আমরা একটা ইলেকট্রনের চার্জকে আমরা একটা ইউনিট বা একক ধরে নিচ্ছি, ওইটার রেসপেক্টে আমরা এখন হিসাব করতেছি যে আচ্ছা ঠিক আছে, আমরা যদি এই ভ্যালুটাকেই এই 1.6 × 10⁻19 ভ্যালুটাকে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে কত 1 আসে না? তো আমরা এটা দিয়ে ডিভাইড করে দিয়ে আমরা রিলেটিভ ভ্যালুগুলো হচ্ছে যে বের করার চেষ্টা করছি। ক্লিয়ার? কারো কনফিউশন আছে? আশা করি নাই। তাহলে যদি কনফিউশন না থাকে তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে আমার রিলেটিভ চার্জ। এখানে একটু ঠিক করে নেন, এটা 0 হবে। ঠিক আছে? ওকে, তারপরে আসেন এই জায়গায় হচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল ম্যাস।
এটা হচ্ছে 9.11, এটা 1.673, এটা হচ্ছে 1.675। এখানে আমরা রিলেটিভ মাস বা আপেক্ষিক যে ভর সেটাকে বের করেছি এগেন এই ভ্যালুটা দিয়ে ভাগ করে। এটা তো এইভাবে না, আমরা এখান থেকে দেখাই, এই সেম ভ্যালুটা দিয়ে আমরা ভাগ করেছি। মাথায় রাখবেন নিউট্রন কিন্তু প্রোটন অপেক্ষা হালকা একটু ভারী, হ্যাঁ হালকা একটু, সামান্য একটু কিন্তু ভারী। আর ওদের তুলনায় মানে ইলেকট্রনের আসলে ম্যাস কিছুই না, ওটা জিরোর কাছাকাছি। এই জন্য আমরা রিলেটিভ ম্যাসটা জিরো ধরে রাখছি। বুঝতে পারলাম? ক্লিয়ার? রিপিট করবেন আবার? হ্যাঁ শিওর, অবশ্যই। আমরা বললাম এগুলো হচ্ছে তার অ্যাকচুয়াল ভ্যালু। তো আপেক্ষিক আধান আর আপেক্ষিক ভর বা রিলেটিভ ম্যাস আর রিলেটিভ চার্জের কনসেপ্টটা কি, এই ভ্যালুগুলো মুখস্থ রাখা কঠিন না? তো আমরা কি করছি, রিলেটিভ আধান মানে আমরা বুঝাচ্ছি যে আসলে ওর সাপেক্ষে ওর ভ্যালু কত। দেখো ও যদি মাইনাস এত হয় তাহলে ও কি প্লাস এত, তার মানে ও -1 হলে +1 হবে না? তো আমরা একটা সহজ ভাবে ওদের দুইজনের রেসপেক্টে বা দুইজনের সাপেক্ষে একজন আরেকজনের ভ্যালু কত গুণ সেটা দেখাচ্ছি। তো একজন যদি -1 আরেকজন কি হবে +1, আমি সেটা বুঝাইলাম। ঠিক একইভাবে একজনের যদি ম্যাস, অ্যাকচুয়াল ম্যাস 9.11 × 10⁻28 হয়, আর একজনের ভর যদি এত হয় এত হয়, তাহলে এই দুজনের ভর যদি আমরা এক এক ধরি তাহলে ওদের সাপেক্ষে ওর ভরটা একদম জিরোর কাছাকাছি। এই জন্য আমরা ওর ভরটাকে একদম জিরো ধরে নিছি। এবং তুমি যদি চাও এটাকে এইভাবে করতে পারো, তুমি এই ভ্যালুটাকে এটাতে ভাগও দিতে পারো, এবং ভাগ দিলে দেখবা একদম হচ্ছে যে খুবই নগণ্য একটা মান আসছে, যেটা কিনা ওরা জিরোর কাছাকাছি একটা ভ্যালু ধরে নিচ্ছে। বুঝতে পেরেছি? সেইভাবে আমরা হচ্ছে যে একটা রিলেটিভ ম্যাস এবং রিলেটিভ হচ্ছে যে চার্জের একটা কনসেপ্ট নিয়ে আসছি। H2 as OH2 না, এখানে একটা কাহিনী আছে। H2O কে কেন OH2 লেখা যাবে না, এটা পিছনে একটা ব্যাখ্যা আছে। আচ্ছা এটা এখন ব্যাখ্যা দিব না, ব্যাখ্যাটা একটু কমপ্লেক্স, বাট পরে তোমার কোশ্চেনটা ঠিক আছে, তোমাকে আলাদা করে বুঝাই দিব, তোমার প্রবলেম নেই। সবাই লিখেছেন এতটুকু? নিউট্রনের চার্জ নিউট্রালের কি কোনো সিম্বল আছে? চার্জ নিউট্রালের তো চার্জই নেই, ওর আবার সিম্বল কি থাকবে, মানে ও তো জিরোই, ওরা আমি কি সিম্বল দিব? ওকে, আগের স্লাইডটা প্লিজ, যাচ্ছে। ভাইয়া ভাগের জায়গাটা বুঝি নাই। আচ্ছা ভাইয়া, রিলেটিভ মানে কি? রিলেটিভ মানে হচ্ছে সাপেক্ষ, একজনের সাপেক্ষে আরেকজনের ভর, আরেকজনের আধান কত, ওর সাপেক্ষে ওর আধান কত, দুজনের ভ্যালু কি জাস্ট একটা মাইনাস একটা প্লাসের ডিফারেন্স না? তো আমরা এটাকে রিলেটিভ বানানোর জন্য আমরা জাস্ট ভাগ করে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা কি যদি আমি 1.6 × 10⁻19 এই ভ্যালুটাতে আমি ভাগ দেই, তাহলে ওখানে -1 এখানে +1 আসে, আর ও তো জিরোই, ও তো জিরো। তো এইভাবে আমরা একটা ভ্যালু দিয়ে ভাগ করে জাস্ট আমাদের মধ্যে একটা সম্পর্ক দেখাচ্ছি যে আচ্ছা ঠিক আছে ও যদি +1 তাহলে ও -1 হবে, সহজ ভাবে প্রকাশ করার জন্য এটাকে রিলেটিভ বলা হয়। অর্থাৎ আমরা একজনের সাপেক্ষে আরেকজনের প্রকাশটা দেখাচ্ছি। আগের স্লাইড প্লিজ, আগের স্লাইড প্লিজ, আগের স্লাইড প্লিজ। ওকে বাবা দিচ্ছে আগের স্লাইড। আগের স্লাইডে কিছু পড়াই নাই, এখানে তুমি কি পড়বা? আগের স্লাইডে তুমি কিছুই দেখাই না, আমি বলছি আগের স্লাইডটা লাগবে না, তোমরা এই স্লাইড থেকে পড়ো। ডান। এখন আমরা আসল পড়ায় আসবো, বহুত মারামারি হয়েছে, এবার আমাদের আসল পড়ায় যেতেই হবে, এন্ড দিস ইজ নাও গোনা বি ফান। আসেন আমরা এখন আসল পড়ায় ঢুকি। আমরা হচ্ছে এতক্ষণ ধরে আজেরা বাজেরা নাচানাচি করছি, নাও উই হ্যাভ টু গো টু দি অ্যাকচুয়াল থিং। চলেন লিখে ফেলি। সবাই লেখেন আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, বা লেখেন আলফা রে ডিসপারশন এক্সপেরিমেন্ট। লিখেছেন? লিখে ফেলেন সবাই, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই পরীক্ষাটা আমরা আগে বুঝবো, বুঝে দেন হচ্ছে যে আমরা বাকি জায়গায় যাব। ওকে, আলফা রে ডিসপারশন হচ্ছে যে এক্সপেরিমেন্ট। এটাকে আলফা, আচ্ছা এটাকে আলফা রে ডিসপারশন না, তোমার মনে হয় স্ক্যাটারিং বলে, আলফা রে স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। কেউ কেউ স্ক্যাটারিং বলে, কেউ কেউ ডিসপারশন বলে, সমস্যা নেই। ওকে, এখন এখানে কি হয়েছে না হয়েছে চলেন বুঝে, আগে ছবিটা বুঝবো, দেন হচ্ছে যে আপনাদেরকে আমি ব্যাখ্যা দিয়ে দিব এখানে কি হচ্ছে না হচ্ছে। দেখেন এই জায়গায় হচ্ছে যে আমাদের একটা, এটা হচ্ছে আমাদের একটা লেডের ম্যাটেরিয়াল। এটা কি? লেড, একটা খুবই রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল বা তেজস্ক্রিয় পদার্থ। আমি এটা বৈশিষ্ট্যগুলো লিখে দিচ্ছি, তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ।
ওকে আমরা ফার্স্টেই এই যে ম্যাটেরিয়ালটা আছে, ওকে আমরা ফার্স্টে একটা লেডের শিল্ড, লেড মানে বুঝছেন সীসা, এগুলো হচ্ছে যে সীসা, ঠিক আছে, সীসা দিয়ে আটকে দিয়েছি। কেন আটকে দিয়েছি? যেন এই যে আমাদের এগুলো চারিদিকে ছড়া যাচ্ছে ও যেন শোষণ করে নেয়, আলফা রে শোষণ করবে, ঠিক আছে। তো আলফা রে সব দিকে শোষণ করেছে, এখানে একটা ছোট্ট ওপেনিং আছে, সেই ওপেনিং দিয়ে এটা বের হইলো, মানে আলফা রেটা বিম আকারে বের হইছে। তারপরে এই জায়গায় আমাদের হচ্ছে যে আরেকটা আমরা আলফা রে হচ্ছে যে রেখে দিয়েছি, মানে সরি আলফা রে না, আরেকটা হচ্ছে যে আমাদের সীসার আমরা হচ্ছে পাত রেখেছি, এবং একটা ছোট্ট ছিদ্র রেখেছি। তাহলে আলফা কণাগুলো সব এখান দিয়ে বের হয়েছে। এখন আলফা কণাকে, এটা আপনারা অনেকে ভাবতেছেন, আলফা কণার সিম্বল হচ্ছে হিলিয়াম 2+, মানে আলফা কণার মধ্যে কোনো ধরনের ইলেকট্রন নাই, এটার মধ্যে কাছে কি আছে, এটার মধ্যে জাস্ট প্রোটন আছে আর নিউট্রন আছে। কয়টা প্রোটন কয়টা নিউট্রন আছে? দুইটা প্রোটন দুইটা নিউট্রন আছে, এটা হচ্ছে হিলিয়াম। হিলিয়াম 2+ কে আমরা বলি আলফা কণা। এখন কোনো প্রশ্ন না, যারা জুমে এখনো প্রশ্ন করছেন একটু ধৈর্য ধরবেন, আমি শেষ করে তারপরে বোঝাবো। এই ক্লাসে ইউটিউব পাবো, হ্যাঁ বাবা একটু এখন আপাতত কোনো মেসেজ না, আমি পার্টটুকু বুঝে নিই, তারপর আপনাদের যা প্রশ্ন আসে উত্তর দিব, ঠিক আছে। গেল। এখন এই যে আমাদের আশেপাশে যেটা আছে না, এটাকে আমরা বলি একটা ফ্লুরোসেন্ট স্ক্রিন। কি বলি এটাকে আমরা? ফ্লুরোসেন্ট স্ক্রিন, বা একটা আমরা জাস্ট বাংলা ভাষা জাস্ট লিখে রাখেন পর্দা, ঠিক আছে, পর্দা। তা আমরা এখানে যদি মেটালে দেখতে পাচ্ছি একটা পর্দা, মাঝখানে এই জায়গায় মাঝখানে একটা গোল্ড ফয়েল থাকে, কি থাকে? একটা সোনার পাত থাকে, স্বর্ণের পাত। একটা গোল্ডের ফয়েল থাকে, এই গোল্ডের ফয়েলটাতে এখানে হচ্ছে যে যায়, মানে হচ্ছে যে এখানে অ্যাটাক করে, অ্যাটাক করে বিভিন্ন দিকে ছড়ায় যায়। এই যে বিভিন্ন দিকে ছড়ায় যাচ্ছে, এই বিভিন্ন দিকে ছড়ানো থেকেই আমরা পরমাণু বা অ্যাটম সম্পর্কে একটা খুব অসাধারণ আইডিয়া পাই। এই আইডিয়াটাই মূলত 1911 সালে আর্নেস্ট রাদারফোর্ড মূলত এই এক্সপেরিমেন্টের মাধ্যমে তার সৌরজগৎ মডেল বা সোলার সিস্টেম মডেলটাকে পৃথিবীর সামনে নিয়ে আসেন। তো এখানে কি হয়েছে চলো বুঝি। আমরা অনেকে যেটা ভুল করি, পরমাণু মডেল থেকে প্রতি বছর তো প্রশ্ন আসে এবং অবজেক্টিভও আসে, আমরা করি কি ঠাড়া মুখস্থ মারি। ভাই ঠাড়া মুখস্থ মারার কিচ্ছু নাই, ট্রাস্ট মি, তুমি যদি আজকে আমার সাথে এটা বুঝতে পারো, তুমি নিজে নিজে বসে বসে লিখতে পারবা যে কি কি হয়েছে এবং কি কি সীমাবদ্ধতা আছে। চলেন আমরা এই এক্সপেরিমেন্টের ডেটা অ্যানালাইসিস করি। এক্সপেরিমেন্ট অবজারভেশন, বা লেখেন, একবার পার্টগুলো অবশ্যই তুলতে হবে, লেখেন পরীক্ষা থেকে পর্যবেক্ষণ, লেখেন পরীক্ষা থেকে পর্যবেক্ষণ। প্রথম যে পর্যবেক্ষণ আমরা দেখলাম সেটা হচ্ছে বেশিরভাগ, আমরা দেখতে পেলাম বেশিরভাগ আলফা কণা সোজা অপর পাশে আঘাত করেছে। লেখেন মেজরিটি আলফা পার্টিকেলস হিট দি অপোজিট সাইড বা অপোজিট স্ক্রিন, মানে এই গোল্ড ফয়েলটাকে ভেদ করে মেজরিটি এই জায়গায় যে অ্যাটাক করছে, এটা আমরা ওই পর্দার উপরে দাগ পড়ে গেছে সেখান থেকে আমরা বুঝতে পেরেছি। ওকে ডান। এখন যদি আমরা সেটা হচ্ছে যে বুঝতে পারি, এটা আমাদের ফার্স্ট অবজারভেশন যে মেজরিটি এখানে যে অ্যাটাক করছে মানে গোল্ড ফয়েলকে ভেদ করে চলে গেছে। আচ্ছা, তারপরে লিখি, খুব ক্ষুদ্র পরিমাণ আলফা কণা আলফা কণা চারপাশে চারপাশে
পর্দায় আঘাত করেছে। ভেরি স্মল অ্যামাউন্ট অফ আলফা পার্টিকেল hit the screen around. সো এখানে হিট করে খুবই কম, দেখো এখানে যদি অনেকগুলো আছে তার থেকে খুবই কম পরিমাণ আশেপাশের পর্দাগুলোতে যে হিট করছে, এটাও সে অবজারভেশনে পেয়েছে। লিখেছে এতটুকু। থার্ড একটা অবজারভেশন তার ছিল, এটা হচ্ছে ফাইনালি আমি এখানে একদম বসে লিখে দিচ্ছি, নাম্বার 3, খুবই নগণ্য, বা আমরা লিখতে পারি নগণ্য পরিমাণ কণা সোজা বিপরীতে ফিরে এসেছে। লম্বা হরতাল যা জ্বালা। ইংরেজি ভার্সনে লেখেন ভেরি স্মল অ্যামাউন্ট অফ alpha particles came back in the direct opposite direction. In the opposite direction. Very small amount of alpha particles came back directly opposite. এই হলো আমাদের ওভারঅল আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে যা যা হচ্ছে আমরা জানতে পেরেছি। একজন প্রশ্ন করেছে ভাই এই ফিগারটা কি আঁকা লাগবে কিনা? আঁকা লাগবে, এটা একটা সহজ ভার্সন আছে, আমি সহজ ভার্সন এঁকে দিচ্ছি। এটা তো জাস্ট আমরা এক্সপেরিমেন্টটা ডিরেক্ট এখানে দেখালাম, সহজ ভার্সনটা আমি এঁকে দিচ্ছি। চিত্রটা আরেকবার বুঝাবো, আচ্ছা ঠিক আছে, শিওর। আলফা রে ও আলফা পার্টিকেল, ভাইয়া আলফা যখন যায় পুরাটা একটা রে, আর প্রত্যেকটা রের মধ্যে আলফা পার্টিকেলই থাকে, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, ঠিক আছে। আচ্ছা এই জায়গায়, ও সরি সরি সরি, এটা না, এটা ঠিক করে না, আলফা পার্টিকেল স্ক্যাটারিং, সরি বাবা, ঠিক বুঝছি আমি, তুমি তোমার কনফিউশন কোন জায়গায়। ওকে ডান, সবাই লিখেছি? ওকে ওকে ডোকি, আমরা আগাই। ভিডিও দেখলে ভালো হইতো, আচ্ছা স্যার, যদি তোমরা চাও ভিডিও দেখতে, আচ্ছা ভালো কথা, একজন বলছে ভাই ভিডিও দেখাইলে ভালো হইতো। আমি দেখি আদৌ ভিডিও দেখানো যাবে কিনা, আমার আবার নেটের অবস্থা, নেট অবস্থা ভালো আছে, তাহলে তোমাদেরকে আমি ভিডিওটা দেখাই, সমস্যা নেই। চলো দেখি আমরা একটা আলফা রে হচ্ছে যে বিচ্ছুরণ কণা দেখি, আলফা পার্টিকেল স্ক্যাটারিং, এই যে, এই তো। আরে সারাটা দিন অ্যাড আসে, কি জ্বালাতন। ও মাই, তো ইন্ডিয়ান, থাক সমস্যা নেই, জাস্ট আমরা ছবিটা দেখি তাহলে হবে। ওকে ওকে, সবাই এখান থেকে দেখেন, এখান থেকে দেখলেই বুঝবেন আই গেস। তো দেখেন এই যে হচ্ছে যে আমাদের সেই পার্টিকেলটা, এখান থেকে এটা একটা স্লিট, মানে যেখানে মাঝখানে আমরা বলছিলাম একটা ফাঁকা থাকে, আশেপাশে আলফা পার্টিকেল গুলো এখানে হচ্ছে অ্যাবজর্ব হচ্ছে এবং এই মাঝ বরাবর গেছে, এই যে দেখেন গোল্ড ফয়েল, গোল্ড ফয়েলে হিট করছে, হিট করার পরে এখন এটা চারিদিকে ছড়ায় যাবে। তো আমরা এখন দেখবো চারিদিকে ছড়ায় ও কোথায় কোথায় যায়, ঠিক আছে। এই দেখেন, দেখেন মেজরিটি কিন্তু ভিতরে ওই পাশে চলে গেছে, খুবই অল্প অ্যামাউন্ট অফ পার্টিকেল আশেপাশে ছড়াচ্ছে, রাইট। এখানে যে হিট করতেছে এখানে হচ্ছে পর্দায় যে দাগ লেগে থাকে, তো সেখান থেকে আমরা বুঝতে পারি ও আচ্ছা এখানে দাগ লেগে আছে, লজিক বুঝা গেছে। ওকে, তো এখান থেকে আমরা এই এক্সপেরিমেন্ট থেকে এই ডেটাগুলো পাই। আই গেস এখন আপনাদের খুব ক্লিয়ার হয়েছে, যেহেতু আপনারা একদম পুরো একটা এক্সপেরিমেন্ট দেখতে পাচ্ছেন যে আসলে কিভাবে পুরো জিনিসটা হচ্ছে ফাংশন করে। ওকে ডান, এখানে অবজারভেশন গুলো আপনারা দেখাচ্ছে, ইট ইজ নাইস, এই চ্যানেলটা ভালো করছে আর কি, সুন্দর মতোই পড়াইছে জিনিসগুলোকে। ব্যাক করি, সবাই বুঝছেন, কারো কনফিউশন আছে? বয়কট ইন্ডিয়া। ওকে আমরা আগাই। এই পরীক্ষা করার কারণ কি ছিল? ও বের করতে যাচ্ছিল যে আসলে নাম কি, অ্যাটমের হচ্ছে যে বৈশিষ্ট্য কি কি। চলো আমরা অ্যাটমের এখন বৈশিষ্ট্যগুলো একটু বের করার চেষ্টা করি। ওকে, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কেন ইউজ করা হয়েছে? আরে বোকা, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট যদি ইউজ করা না হয় তাহলে আলফা কণা বের হবে কোত্থেকে? যেগুলোর মধ্যে কোনো ধরনের রেডিও অ্যাক্টিভিটি নাই, যেগুলোর থেকে এরকম কণা বিচ্ছুরিত হয় না, সেটা এক্সপেরিমেন্ট করবা কিভাবে বলো? ওকে, আমরা আগাইলাম। এখন ভাই তাহলে আমরা এখান থেকে কি কি জিনিসপত্র জানতে পারছি, চলো না আমরা দেখি।
এখান থেকে রাদারফোর্ড মূলত তার পরমাণু মডেলের একটা ব্যাখ্যা দেন। এখন তুমি বলতে পারবে রাদারফোর্ড পরমাণু মডেল কিভাবে ব্যাখ্যা দেন? দেখেন, এখন আপনাকে মুখস্থ করতে হবে না, এক্সপেরিমেন্ট দেখছেন না, মাথায় রয়ে গেছে। এখন দেখেন কিভাবে আমি আপনাকে বুঝাই দিই। রাদারফোর্ড প্রথমে কি দেখছে, যে গোল্ডের মধ্য দিয়ে সোজা ওই পাশে চলে গেছে। এর মানে কি দেখো, আমি এই জায়গায় দাঁড়ায় আছি, আমি তো একটু বড় সড়ো মানুষ, রাইট? দেখতে বোঝা যাচ্ছে শরীরের ফ্রেম টেম বড় আছে। তুমি যদি এখন সোজা এইদিকে হচ্ছে আমার দিকে অনেকগুলো গুলি মারো, খুব টাফ না আমার বেঁচে থাকা? আমার গায়ে লাগবে, এটা চান্সই বেশি। আর মনে করো আমার জায়গায় আমি এখানে একটা পিঁপড়া দিয়ে রাখলাম, এখন তোমাকে বললাম গুলি কর বেটা, এই পিঁপড়াকে মারতে হবে। কতটুকু চান্স আছে পিঁপড়াটা মরবে? খুবই রেয়ার না? এর মানে হচ্ছে পরমাণুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওকে ভেদ করে চলে যাচ্ছে, এর মানে মেজরিটি কেসেসে পরমাণু আসলে ফাঁকা। অর্থাৎ ইন মোস্ট কেসেস অ্যাটমের আশেপাশে বেশিরভাগ স্পেস হচ্ছে কি থাকছে, ফাঁকা থাকছে বা ভ্যাকিউম থাকছে। যদি ভ্যাকিউম থাকে তাহলে অবশ্যই হচ্ছে যে পরমাণুর এই জায়গাটার মধ্যে একটা সমস্যা আছে। তাহলে আমরা এক নম্বর বুঝতে পারলাম পরমাণুর আশেপাশে বেশিরভাগ জায়গা ফাঁকা। ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয়ত আমরা দেখলাম যে পরমাণু ঠিক মাঝখানে এসে আলফা কণা হিট করে ব্যাক করতেছে। এখন আলফা কণা কি ছিল? হিলিয়াম 2+। হিলিয়াম 2+ মানে কি? এটা একটা পজিটিভ, তাই না? তো পজিটিভ এখানে এসে যদি ব্যাক করে, তার মানে কি অবশ্যই আরেকটা পজিটিভ মাঝখানে আছে, যার কারণে হিট করে ও ঠিক অপোজিটে গেছে। তার মানে এই যে হিলিয়াম 2+ ডিরেক্টলি এখানে হিট করলো, তারপরে অপোজিটে চলে গেল, এর মানে হচ্ছে পরমাণুর একটা বিরাট পজিটিভ অংশ অবশ্যই কেন্দ্রের মধ্যে বা মাঝখানে আছে। সে আরো বুঝতে পারলো যে আচ্ছা, পরমাণু এখানে যখন আসছে, আসার পরে হিট করে যখন ওই পাশে চলে গেছে, তাহলে অবশ্যই জায়গাটা যথেষ্ট স্ট্রং। মানে মনে করো তুমি দুইজন মিলে আমার দৌড়ে আমার দিকে আসলা, আমি দুইটা ধরে ওই পাশে পাঠাই দিলাম, তার মানে যথেষ্ট স্ট্রং না? এখন যদি আমি উইক হইতাম, তাহলে তো আলফা কণা যতই হচ্ছে আসুক, এসে তো ছিটকাই নিয়ে চলে যেত। সেটা পারে নাই। এর মানে হচ্ছে এই জায়গায় যথেষ্ট স্ট্রং এবং যথেষ্ট ভারী কিছু না কিছু মাঝখানে আছে। সেখান থেকে ওরা বুঝতে পারছে যে আচ্ছা, তাই এর মানে পরমাণু বা অ্যাটমের সবকিছুই মাঝখানে আছে, এটাই তার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে সকল পজিটিভ জিনিসপত্র আছে, সকল কিছু কি আছে, সকল ভারী জিনিসপত্র এখানেই আছে, অর্থাৎ পুরো এন্টায়ার ভর বা ম্যাস এখানেই আছে। সে আরেকটা জিনিস চিন্তা করছে, আচ্ছা আলফা কণা যখন আসছে তখন তার মধ্যে আমি অন্য কোনো ধরনের অ্যাট্রাকশন দেখি নাই। তার মানে আমার ওভারঅল যে গোল্ড ফয়েলটা আমি ইউজ করেছি সেটা অবশ্যই চার্জ নিউট্রাল, মানে তার মধ্যে কোনো ধরনের চার্জ নাই। চার্জ নিউট্রাল মানে হচ্ছে তার মধ্যে যদি এই জায়গায় সকল কিছু পজিটিভ থাকে, তাহলে অবশ্যই নেগেটিভও থাকতে হবে, কারণ পজিটিভ নেগেটিভ মিলে কি হয়ে যাবে, তারা নিউট্রাল হয়ে যাবে। কিন্তু নেগেটিভ গুলো আছে কোথায়? তখন তার মাথায় আসলো নেগেটিভ গুলো এখানে নাই, নেগেটিভ গুলো আশেপাশে ছড়াই আছে, এবং এগুলো এতটাই হালকা যে যাওয়ার সাথে সাথে ছিটকাই নিয়ে ওকে অন্য জায়গায় চলে যাচ্ছে। এই যে এতগুলো আমি ইনফরমেশন বললাম, এখন কি আপনার মাথায় থাকবে না? বানায় বানায় লিখতে পারবেন না? মুখস্থ করার দরকার আছে? দেখেন আমি আপনাকে মিলাই দিই, এই কথাগুলো এখন রাদারফোর্ড এখান থেকে পেয়েছে। কি কি পেয়েছে দেখো। সে ফার্স্টে বলছে পরমাণু কেন্দ্রের নাম, সে দিছে কি? নিউক্লিয়াস। এবং এটার মধ্যে কি দিয়েছে? বলছে এটার মধ্যে প্রোটন থাকে, নিউট্রন থাকে, এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে। এবং সেটা বলছে ইলেকট্রনের ভর নাকি অনেক শূন্য, মানে একদমই হচ্ছে যে ভর নাই। কারণ এর মধ্যে হচ্ছে যে পরমাণু, প্রোটন এবং নিউট্রন যারা আছে তাদেরই আসলে ভরটা সবচেয়ে বেশি। এবং দেখো এই কথাগুলো সে বলছে, তাহলে কি আমরা এটা নিজেরাই একটু আগে বের করতে পারলাম না? একটু আমরা এখানে ইনফরমেশন গুলোকে এখন জট ডাউন করে ফেলি বা লিখে ফেলি। লেখেন, দি সেন্টার অফ অ্যাটম, the center of atom is called nucleus. We find proton and neutron here. লেখে নিউক্লিয়াস কলমটা খুবই বাজে। Nucleus accounts for almost all the mass of the atom, and electron roam around it. It's also very light. ঠিক আছে? তারপর আমরা কি বলছি? নিউক্লিয়াস অতি ক্ষুদ্র। কারণ কি? আমরা দেখতে পেয়েছি একদম ছোট্ট একটা জায়গায় হিট করে ব্যাক করছে। সো নিউক্লিয়াস is very small and
majority of atom is vacant। ঠিক আছে, মাথায় থাকবে। ওকে, তারপরে আসেন, বলা হচ্ছে সৌরজগতের মতো ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে। আচ্ছা, এই কথাটা কি আমরা আলফা কণা থেকে কোথাও পাইছি? বিচ্ছুরণ পরীক্ষা থেকে পাই নাই। এইটা ছিল তার হাইপোথিসিস। মাতবরি করে লাইন বলছে, মাতবরি করে লাইন বলছে, ধরা খাইছে, কারণ এটাই রং। ঠিক আছে, দেখেন এই কথাটা কিন্তু আমরা কোথাও পাই না যে ইলেকট্রন কেমনে ঘুরতেছে, কোথাও বলছে, কোথাও কি আমরা জানতে পারছি? জানি না। এটা তার হাইপোথিসিস যে হয়তো এইভাবে ঘুরতেছে। তো এখানে সে বলল যে ইলেকট্রনস roam around nucleus like solar system। ঠিক আছে, দেখেন নাম্বার of electron and proton are equal, thus the entire charge is zero। ঠিক আছে, তারপর আসেন, ধনাত্মক চার্জ যুক্ত নিউক্লিয়াসের প্রতি ধনাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন এক ধরনের আকর্ষণ অনুভব করে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী, এবং এই কেন্দ্রমুখী বলের কারণে সৌরজগতের মতো নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরতে থাকে। এইটাও তার নিজস্ব হাইপোথিসিস। সে আসলে জানতোই না, সে বলছে একটা আইডিয়া যে হয়তোবা ইলেকট্রন চারপাশে ঘুরতেছে। এবং দেখেন সৌরজগৎ রিলেটেড বা সোলার সিস্টেম রিলেটেড ওনার যতগুলো হাইপোথিসিস ছিল সবগুলাই কি টার্নড আউট অ্যাবসলিউটলি রং। সেখানে সে বলেছে ইলেকট্রনস রোটেট the nucleus in a circle due to electrostatic force। ঠিক আছে, এই হচ্ছে যে তার হাইপোথিসিস। সবাই কি বুঝতে পেরেছি? ব্যবহৃত মৌল হচ্ছে রেডিয়াম 88। হ্যাঁ, তোমাদের বই অনুযায়ী রেডিয়াম 88। গোল্ড ফয়েলের ওভারঅল চার্জ জিরো। ব্যাস, গোল্ড ফয়েল না, যে কোনো কিছুর ওভারঅল চার্জ জিরো। যে কোনো কিছুরই ওভারঅল চার্জ জিরো। যে কোনো অ্যাটমই তার ন্যাচারাল স্টেটে জিরোই থাকে, তার নিউট্রাল মানে চার্জ নিউট্রাল থাকে, এটাই বুঝাইছে। কোন রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল ইউজ করেছে? ভালো কথা, একজন বলেও দিছে রেডিয়াম 88। আমি লিখে দিই এই জায়গায়, পরে ভুলে যাব। রেডিয়াম। ওকে, যা যা লেখা বাকি লিখে ফেলেন। তাহলে কি আপনারা সবাই রাদারফোর্ডের পরমাণু মডেল বুঝছেন? কারো কনফিউশন আছে? আই গেস বুঝে ফেলছেন। রাদারফোর্ডের পরমাণু মডেল ইজ ভেরি ইজি। আমাদের আজকের ক্লাসটা আসলে খুব একটা প্যারা দেওয়া কিছু না, এগুলা মোর অর লেস সবাই ইজিলি পারে। খেলা হবে নেক্সট ক্লাসে, কারণ খেলা হবে নেক্সট ক্লাসে এই কারণে আমরা নেক্সট ক্লাসে কোয়ান্টাম শিখবো। কোয়ান্টাম সংখ্যা নিয়ে আপনারা অনেকে অনেক কিছু ভুল জানেন। আপনাদের বইয়ে কোয়ান্টাম সংখ্যা দিয়ে রাখছে আধা বিঘা, তারপর আর কিছু ঠিকমতো ব্যাখ্যা করে নাই। বাট আমরা শিখবো, আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে অনেক ডিটেল জানবো, এবং কোয়ান্টাম সংখ্যার আমরা বস হয়ে বের হবো ইনশাল্লাহ। সবাই এতটুকু লিখেছি? তো নেক্সট ক্লাসে কেউ মিস দেন না, এটা খুব মজা হবে নেক্সট ক্লাসে। কারণ আজকের ক্লাসে আমি নিজেও জানি খুব একটা চমকদার এলিমেন্ট নাই, বাট নেক্সট ক্লাসে কোয়ান্টামে অনেক মজা হবে। বাট এগুলো না পড়লে আমি কোয়ান্টামে যেতেও পারবো না। If sun attracts or pull towards earth, it's supposed to come towards sun. Why it revolves around? আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে যে প্রথম কাহিনী। সূর্য তো একা হচ্ছে খালি পৃথিবীকে আকর্ষণ করে না, সূর্যকেও পুরো মহাজগৎ আকর্ষণ করে। তো সবকিছু আকর্ষণ বিকর্ষণ মিলে ওই পজিশনে থাকে। এটা একটা সহজ ব্যাখ্যা কি এরকম, বাট আরো অনেক ব্যাখ্যা আছে। বিগ ব্যাং থিওরি যখন আপনি পড়বেন তখন সেটা থেকে অনেক এক্সপেরিমেন্ট আপনি জানতে পারবেন। আমি লাইভ ক্লাসে জেনারেলি এই টাইপের কোশ্চেন অ্যান্সার করি একটা কারণে, টপিক থেকে আমরা বের হয়ে চলে যাই অনেক দূরে, তখন অন্য বাচ্চারা বিরক্ত হয়। তো আপনার কোশ্চেন অ্যান্সার গুলো আমাকে আলাদাভাবে, আলাদাভাবে না মানে গ্রুপ চ্যাটে করেন, তখন আমি অ্যান্সার দিয়ে দিব। ওকে, এবার আসেন সীমাবদ্ধতা, বা যেটাকে আমরা বলি শর্ট কামিংস। কি কি সীমাবদ্ধতা আছে? নাম্বার ওয়ান, আমাদের এখানে বলা ছিল যে এই মডেলে ইলেকট্রনের আকার বা আকৃতি সম্পর্কে ধারণা নেই। নাম্বার ওয়ান, নো আইডিয়া অ্যাবাউট দ্য শেপ
and size of electron. No idea about the shape and size of electron. তারপর আসেন নাম্বার 2, এখানে আমরা যদি মাল্টিপল ইলেকট্রন থাকে তাহলে তারা কিভাবে ঘুরবে সেটার ব্যাপারে কোনো আইডিয়া নেই। নো আইডিয়া বা নো এক্সপ্লেনেশন of how multiple electrons will rotate simultaneously. নাম্বার 3, এখানে সৌরজগতের গ্রহ ও সূর্যের সাথে ইলেকট্রন প্রোটনের তুলনা দেওয়া হয়েছে, কিন্তু সৌরজগতে সমূহ চার্জ আছে, ঠিক আছে। Though it's compared to solar system, planets are charge neutral. তারপরে আসেন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ম্যাক্সওয়েল। এটা আমি বুঝাই দিব। অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল, atoms should spiral back to the center. Atoms না তো, electrons. Electron should spiral back to the center, losing energy. ম্যাক্সওয়েলের ধারণা খুবই সিম্পল। ম্যাক্সওয়েলের কথা হচ্ছে, ভাই আমি যদি এই জায়গায় ঘুরতে থাকি, ঘুরতে ঘুরতে আমি হয়রানিতে থাকবো, এনার্জি লস হতে থাকবে, হইতে 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 একটা সময় যে আমি তো মাঝখানে মিলাই যাব। মাঝখানে মিলাই যাওয়া মানে কি? মাঝখানে মিলাই যাওয়া মানে হচ্ছে আমার তাহলে কোনো ধরনের অ্যাটম কি করবে না, এক্সিস্টই করবে না। অর্থাৎ আমি, এটা একটা ইলেকট্রন, এই ইলেকট্রন ঘোরা শুরু করছে, ঘুরতে 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 যে মাঝখানে যে ও প্রোটনের সাথে মিলে গেছে। তাহলে যদি প্রোটনের সাথে মিলে যায় তাহলে কি হবে? তাহলে ও কিন্তু আর কোনোভাবে হচ্ছে যে ফিরে আসতে পারতেছে না। এই যে আমি কথাটা বললাম, এটাই হচ্ছে মূলত কি ম্যাক্সওয়েলের আইডিয়া। যে ম্যাক্সওয়েল বলে যে যদি এরকম করে হচ্ছে যে সেই নিউক্লিয়াসে যে পতিত হয় বা নিউক্লিয়াসে যে মিলে যায়, তাহলে কোনো অ্যাটমেরই আলাদা আলাদা অস্তিত্ব থাকার কথা না। এবং রাদারফোর্ডের মডেল এটাকে এই পর্যন্ত ডিটার করতে পারে না। এটা পরবর্তীতে বোর এসে ব্যাখ্যা দিছে। এবং মজার বিষয়, বোর কিন্তু আসলে রাদারফোর্ডের একজন স্টুডেন্ট ছিল, নিলস বোর আর কি। সো পরে সে স্টুডেন্ট নাম কি টিচারকে বোঝায়, বেটা তুই আসলে কিছু বুঝিস না, যেটা তোমরা কয়েকদিন পরে আমার সাথে করবা, যে হ্যাঁ ভাই আপনি বুঝেন না, আমরা এর থেকে বেটার বুঝি। ইনশাল্লাহ তোমরা আশা করি আমাকেও ভুল প্রমাণ করবা। তো এই হচ্ছে যে আমাদের মেইন কাহিনী। গ্লেন ম্যাক্সওয়েল না রে বাবাটা, সেই গ্লেন ম্যাক্সওয়েল না। ওকে, সে কনসেপ্ট গুলো কবে রিলিজ হবে? এক্সাক্ট কিছু বলেন। আচ্ছা, এক্সাক্ট বলি, ঠিক আছে। তুমি যখন বললা ভাই এক্সাক্ট কিছু বলেন, চলো এক্সাক্ট কিছু বলি। চলেন আপনাকে দেখাই এক্সাক্ট কতটুকু কি কাজ হয়েছে। আপনি খালি বলেন ভাই আপনি খালি এরকম আমাদের ঘুরান, আপনি ফাইজলামি করেন, চলেন আমাকে এক্সাক্ট জিনিস দেখান। ওকে, আমরা ড্রাইভে যাই, আপনাকে এক্সাক্ট জিনিস দেখাই। চলুন আপনাকে এক্সাক্ট জিনিস আমরা দেখাবো, কোথায় আছে চলুন এক্সাক্ট জিনিসে দেখাবো। কোথায় আছে এক্সাক্ট জিনিস? আসছে, চলো আমরা দেখি বই। হ্যাঁ এই যে, নেন এক্সাক্ট জিনিস দেখেন, দেখতে পাচ্ছেন? মনে হয় আইএসও বাড়ানো, আইএসও বাড়ানো থাকলে দেখা একটু টাফ। এই যে হচ্ছে চ্যাপ্টার 2 এর নোট, অলরেডি বানানো শেষ, ফুল সবকিছু। ইভেন আপনাদের সিকিএমসিকে অ্যাড করা, সেটা চ্যাপ্টার 1। এরকম প্রত্যেক চ্যাপ্টারই ডান। চ্যাপ্টার 1 2টা আলাদাভাবে করানো হয়েছে, জাস্ট আপনাদের অর্গানিক কেমিস্ট্রিতে হচ্ছে টাইপিং বাকি। ওটা হয়ে গেলে আমি বই লঞ্চিং এ চলে যাব। অর্গানিক কেমিস্ট্রিতে হচ্ছে যে, যেহেতু আমি চাচ্ছি একটু নতুন কিছু অ্যাড করতে, এই জন্য যাচ্ছে একটু সময় লাগবে, বুঝতে পারছি? তো কেমিস্ট্রি বই হচ্ছে এই আপডেট। আর কেমিস্ট্রি বই আপনারা ইনশাল্লাহ, আজকে কত তারিখ? 15। তো আমি প্রোডাকশনে গেলে আরো 5 দিন লাগে, নাম কি প্রিন্ট হয়ে আর কি আমার হাতে আসতে। তো আশা করি 25 তারিখের মধ্যে আপনারা হাতে পেতে পারবেন ইনশাল্লাহ।
আর অঙ্ক যেটা হচ্ছে এসএসসি ফিজিক্সের ওটা কাজ শেষ, এটা আর কি জাস্ট লঞ্চিং এ যাবো এই। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আইসিটির কোনো বই আসবে? ইয়েস, আইসিটির বই আসবে। আইসিটির বইটার সিস্টেম হচ্ছে, আইসিটিতে আপনাদের যত বোর্ড কোশ্চেন আছে সেগুলো সব সলিউশন থাকবে, এর সাথে প্র্যাকটিসের জন্য আরো অনেক এমসিকিউ থাকবে, আর তার সাথে 2 মার্কের যে কোশ্চেন গুলো মানে আপনাদের আসতে পারে সেগুলো, যেহেতু আইসিটি সবই এমসিকিউ, এই জন্য আপনাদের আইসিটির জন্য এমসিকিউ রিলেটেড বই আসবে। বাকিটা তো আপনি মেইন বই পড়বেনই, এছাড়া তার উপায় নেই। তো আমি আপনাকে জাস্ট প্র্যাকটিসের জন্য হচ্ছে যে ইনাফ কোশ্চেন দিয়ে দিব যেন আপনার মিস না যায়। এবং আপনি বাজারে আসলে যখন আপনি গাইড কিনতে যান, আপনাকে বিশাল মোটা গাইড কিনতে হয়, যে গাইড কোনো কাজে লাগে না। তো আমরা এর থেকে হচ্ছে যে যা দরকার তাই হচ্ছে নিয়ে আসবো, ঠিক আছে? আইসিটি চলে আসবে এই মাসেই। আদার সাবজেক্টে ভালো সোর্স। তো আমি আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি কভার করছি। বায়োলজি আসবে, বায়োলজিটা আবার হ্যান্ড রিটেন নোট হবে, বায়োলজি উইল বি ডিফারেন্ট, বায়োলজিটা একটু ভিন্ন ধাঁচের হবে। ওকে, why electrons will lose energy while spinning as James Maxwell? ভাইয়া, আপনি যখন ঘুরতে থাকেন, এই যে মেরি গো রাউন্ডের মতো ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে একটা সময় আপনি এনার্জি লস হতে থাকবে, তখন আপনি আস্তে আস্তে ভিতরের দিকে সার্কেল রাউন্ড করতে করতে মাঝখানে পড়ে যাবেন। এটা হচ্ছে তার কথা, যে তার এনার্জি লস হতে হতে চলে যাবে। বাট অ্যাকচুয়ালি সেভাবে হয় না, সেভাবে কাজ করে না, সেটা আবার বোর আপনাকে নেক্সট দিন ব্যাখ্যা দিবে। ওকে, আর কোনো প্রশ্ন? হ্যাঁ, কেমিস্ট্রি সব এমসিকিউ থিওরি মিলে হবে। আইসিটি সব আইসিটি জাস্ট ভাবে এমসিকিউই আসে। আইসিটি তো তুমি নাম কি নাম্বার ফরম্যাট দেখো নাই মনে হয় এখনো। আইসিটি জাস্ট এমসিকিউ 15টা, আর হচ্ছে যে 10টা নাম কি 5টা হচ্ছে তোমার 2 মার্কের প্রশ্ন আসবে। সো টোটাল 25 মার্কের পরীক্ষা, নাকি 50 মার্ক জানি, এরকমই আর কি আসবে। আইসিটি মানে 50 মার্কের পরীক্ষা। ওকে, আর কোনো প্রশ্ন? ক্যান ইউ ইন্টারপ্রেট ওয়াই ইলেকট্রনস ইভেন রোটেট? আচ্ছা চলেন, এখন আপনারা যেহেতু বলে মানে অনেক প্রশ্ন করছেন, আপনাকে একটা মজার জিনিস দিয়ে আজকে শেষ করি। মজার জিনিস হচ্ছে, কেমিস্ট্রি একটা ফালতু সাবজেক্ট, ফিজিক্স এর থেকে অনেক ভালো। কেন ফিজিক্স বলেন, কেমিস্ট্রিতে সমস্যা কি? 1911 সালে কি রাদারফোর্ড তার পরমাণু মডেল দিছে, তারপর 1913 সালে বোর দিছে, তার আগেও আরেকটা মডেল ছিল থমসন প্লাম পুডিং মডেল। এরকম করতে করতে এই পর্যন্ত কিন্তু পরমাণু মডেল বহুত আসছে, এবং লাস্টে যে কি প্রমাণিত হয়েছে জানেন? আপনারা যে ইলেকট্রন নিয়ে মারামারি করেন, ইলেকট্রন যে এক্স্যাক্টলি কোন জায়গায় আছে এটাই খুঁজে পাওয়া যায় না। আপনাদেরকে আমি নেক্সট ক্লাসে অরবিটালের সংজ্ঞা পড়াবো, সেখানে সংজ্ঞাটা এরকম থাকবে, যেই ত্রিমাত্রিক মানে ফাঁকা স্থানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি, দা মানে কি দা কি বলে এটাকে, দ্য 3D স্পেস ওয়্যার দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ হাইয়েস্ট ইজ কল্ড অরবিটাল। যে ত্রিমাত্রিক ফাঁকা স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাকে বলা হচ্ছে অরবিটাল। সো ইলেকট্রন আসলে কোন জায়গায় আছে এটাই খুঁজে পাওয়া যায় না, এটা জাস্ট আমরা প্রেডিক্ট করতে পারি যে ইলেকট্রন অমুক জায়গায় থাকতে পারে। দ্যাটস দ্য ফান পার্ট, যে আমরা কেমিস্ট্রির মধ্যে একটা সাবজেক্ট বানাই ফেলতেছি, ইলেকট্রন কই আছে এটাই জানি না, মানে আমরা স্পেসিফাই করতে পারি না। এবং এই জিনিসটা অনেক ফান একটা কাহিনী, আমরা নেক্সট ক্লাসে পড়বো। শুধু সেটাই না, আপনাদের অনেকের প্রশ্ন, কেমিস্ট্রির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কেমিস্ট্রিতে আপনার বইয়ে একটা নির্দিষ্ট সিলেবাস দেওয়া। যদি আপনার অনেক প্রশ্নগুলোর উত্তর দিতে যাই, আমি দিব লাইভ ক্লাসে, কখনোই দিব না, আপনাকে গ্রুপ চ্যাটে দিব, সমস্যা নেই। কারণ কি হচ্ছে, লাইভ ক্লাসে দিতে গেলে ওই পড়া এমন জায়গায় চলে যাবে, পরে হচ্ছে যে সবার সমস্যা, কারণ ক্লাসে তো অনেক মানুষ দেখতেছে, সেই জন্য আমি সব কোশ্চেনের উত্তর দিতে চাই না। এখন আপনাদের যে প্রশ্নগুলো আছে কেমিস্ট্রিতে, কেন ফালতু সাবজেক্ট আমি বললাম, কেমিস্ট্রিতে কোনো ধরনের রুল নাই। আপনাকে আমি একটা রুল শিখাবো, শেখানোর পরে বলবো বাবা এটাতে একটা এক্সেপশন আছে। যেমন আমরা 2 দিন পরে বন্ধন শিখবো, বন্ধনে প্রথমে শিখাবো অষ্টক নিয়ম বা অক্টেট রুল, কয়েকটা এক্সাম্পল করাবো, তারপর আবার লিখাবো অক্টেট নিয়মের ব্যতিক্রম, এবং দেখবো অক্টেট নিয়মের ব্যতিক্রম অক্টেট নিয়মের থেকে বেশি, উদ্ভট যত জিনিসপত্র। তো কেমিস্ট্রি আসলে একটা মুখস্থ বিদ্যার সাবজেক্ট। তোমার এই জায়গায় মেইন কাজটা কি, আমি তোমাকে যা যা আসবে লিখাই দিব, পড়াই দিব, তুমি খালি ওটা পড়া পরীক্ষা দিবা, শেষ। বেশি চিন্তা করতে গেলেই মারা খাবা। চিন্তা করবা, উত্তরগুলো জানার চেষ্টা করবা, ফাইন, বাট পরীক্ষা অ্যাপ্লাই করতে যাবা না। পরীক্ষায় ভাইয়া যা পড়াই দিছে অতটুকুই না, বুঝতে পারছেন? ওকে, আর কারো কোনো প্রশ্ন? এই ক্লাসে পিডিএফ কোথায় পাবো? আমি দিয়ে দিব বাবা। অনলি এই টাইপের জন্য লাইভ করেন। কোন টাইপের? ওইভাবে হয় না বাবা, তোমাকে একটা জিনিস পড়ায় তারপর হচ্ছে এক্সেপশন বুঝাইতে হয়। তুই জানো বছর শুধুমাত্র ওইটার জন্য লাইভ করো, ওটা আবার হয় না এভাবে। রাদারফোর্ডের মডেলের সাথে ম্যাক্সওয়েলের তত্ত্ব কেন মিলানো হয়েছিল? কারণ ওই সময় হচ্ছে যে ম্যাক্সওয়েল ছিল, তো জেমস ম্যাক্সওয়েল ওই সময় হচ্ছে যে তার এরকম মানে যেটা হয়, বিজ্ঞানীরা যখন একটা আইডিয়া দেয় তখন অনেক বিজ্ঞানী সেটা নিয়ে সমালোচনা করে, সেটা নিয়ে সেমিনার হয়, অনেক কিছু হয়। তো ওই সময় কি ম্যাক্সওয়েলের এই তত্ত্বটা ওই সময় মানে ম্যাক্সওয়েলের তত্ত্বটা ওই সময় হচ্ছে সমসাময়িক ছিল, এই জন্য কোয়েশ্চেনটা রেজ করা হয়েছে। ওকে, ও ফিগারটা ইজি ভাবে একে দেখানোর কথা ছিল। আচ্ছা, এটা দেখাই আজকে শেষ করতেছি, হ্যাঁ, কারণ অলরেডি 10:30 বাজে, আমার বাসায় যেতে হবে ভাই, আমার মা আমার আনার ভাত দিবে না। দাঁড়াও, একে দেখাই ইজি ভাবে। আমি ভুলে গেছি, কিন্তু আমার স্টুডেন্টের মনে আছে। এই আপনার তো একটা ইজি জিনিস দেখানোর কথা, কোথায়? এই যে নাও, চলো দেখাই তোমাকে। এই যে আঁকা,
বাস এতটুকু করলেই হবে, ঠিক আছে, ইজি ওয়েতে আঁকা যায়। কামাকা কষ্ট করে ওরকম ভাবে আঁকার কোনো মানে নেই, বুঝলাম। ওকে। পিডিএফ কি খালি পেড গ্রুপে দেওয়া হয়? হ্যাঁ। আইসিডি কোর্স লঞ্চ করবেন কবে? খুব সুন, ফেব্রুয়ারি মার্চে। আর কোনো প্রশ্ন? মোটিভেশন নিডেড, না পড়লে কেউ বিয়ে করবে না, এটাই মোটিভেশন, ঠিক আছে ফারশাদ? ওকে, আর কোনো? স্যার সেই হয়েছে ড্রয়িং, তুই মাইট দিব, তোর তোর যদি আমাকে পচাইছিস আমি মাইট দিব, তোরা আমাকে বলছিস রাখতে, তোরা আমার পচাইতেছিস, অসম্ভব বলা হয়। ওকে, ফিজিক্স এক্সাম কখন? ও ভালো প্রশ্ন, ফিজিক্স এক্সামের, আচ্ছা ফিজিক্স গ্রুপ চ্যাটে বলবো নি তোর, এখন জিজ্ঞেস করতেছিস কেন? ফিজিক্স ক্লাসে বলে দিবনি কখন এক্সাম, ঠিক আছে? ওকে বাচ্চারা, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। প্রোটন আর নিউটনের কথা কি রাদারফোর্ডটার মডেল ডিরেক্ট বলছে? হ্যাঁ। গ্রেট পিকচার ব্রাদার, থ্যাংক ইউ। আচ্ছা, প্রোটন আর নিউটনের কথা রাদারফোর্ড বলতে পারছে বিকজ রাদারফোর্ডের পরমাণু মডেল আবিষ্কারের সময় এটা আবিষ্কার হয়েছে, এজন্য। আর কিছু, আর কিছু, আর কিছু? কালার চার্জ, কালার চার্জ আবার কোনটা? ফিজিক্সে কিন্তু মজা ভাই। হ্যাঁ ট্রু, ফিজিক্স মজা বেশি। ফিজিক্স আমরা যখন গতি পড়া শুরু করবো অনেক ফান হবে, অনেক কিছু বুঝার আছে। এইগুলা ভালো লাগে না, একই জিনিসপত্র। আপনার বাসা কই? বাসায়। নিউট্রন ডিসকভার্ড ইন 1936। ও আচ্ছা ভাই, নামকরণ পরে হয়েছে, ওই সময় ওরা এটাকে নিউট্রন নামেই আর কি ডাকতো। ওকে, কেমিস্ট্রি কনসেপ্ট কি করব, কন্টেস্ট কি করব? হ্যাঁ। আরেকটা জিনিস আছে ভাই, আপনাদের অনেক ইনফরমেশন আপনাদের নেট সার্চ করেন মিলবে না, ইটস ট্রু। বাট আমি যা বই আছে ওইটাই পড়াচ্ছি, বিকজ দিন শেষে আমাকে বইয়েরটাই লিখাইতে হবে, ওইটাতেই মার্কস পাবো। তো আমি যদি আবার বেশি আপনাকে কারেক্ট পড়াইতে যাই তাহলে অনেক সমস্যা আছে। তো বেশি কারেক্ট আমি পড়াইতে যাব না, পড়াই খামাখা প্যারা দিব না, যা দরকার অতটুকু পড়াবো, ঠিক আছে? যে শুনে শর্ট সিলেবাস সব চ্যাপ্টারের উপর প্রি টেস্ট হবে। হ্যাঁ হবে তো অরিক, বেস্ট অফ লাক। তাই ইনস্টাগ্রামে ফলো ব্যাক দাও। আচ্ছা ঠিক আছে। ইনস্টাগ্রামে আমি নিজেটা নিজে চালাই না বাবু, এটা আমার টিম চালায়। ফুলার টপ কি আবার? ফুলের টপ বুঝি না, তোরা কি কি কস, তোরাই বুঝোস। আচ্ছা ঠিক আছে, এই স্লাইড আমি দিয়ে দিচ্ছি ভাই, পোস্ট করে দিচ্ছি, আল্লাহ মাহবুদ। টাকা, বাই বাই।